তৎকালীন রাজ্য সরকার বা শাসক দল তারা এমন কোনো ইভেন্টকে বাদ দেয়নি রাজনীতিকরণ করার থেকে, যাতে তাদের পপুলারিটি আরও বাড়ে। 15, 20, 30 বছর ধরে বাংলায় যদি ইন্ডাস্ট্রি বলে কিছু হয়ে থাকে, সেটা এই দুর্গাপুজোর ইন্ডাস্ট্রি। আজকে আমি কেন তোমার স্টুডিওতে বসে আছি, মাঠে নেই, তার কারণ হচ্ছে সেই ক্লাবও এখন এগোতে পারছে না, এবং আমরাও বুঝতে পারছি না যে বর্তমান যে সরকার আমাদের কাছে আসছেন তারা এই দুর্গাপুজোটাকে কিভাবে গ্রহণ করবে। বাংলা এখন এই শিল্প ও সংস্কৃতির একদম কিনারায় এসে পৌঁছেছে। আমাদের বিগত মুখ্যমন্ত্রী এই যে বিভিন্ন প্রতিমার চোখ এঁকে দেওয়া, সেখানে উদ্বোধনে যাওয়া, এবং সেই এই যে নিজে একটা অংশগ্রহণ করছেন। সবাই ভাবে আমি কবিতা লিখতে পারি, কিন্তু সেটা আদৌ কবিতা হচ্ছে না ছবি হচ্ছে, দুটো আঁচড় কেটে দিলেই সেটা ছবি যে হয় না, কারণ তার শিক্ষাটা সে ছোটবেলায় নেই। এই যে যারা গেছেন এবং এইটা যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে আমি ভয় পেয়ে গেছি, বা আমাকে জোর করা হয়েছিল, বা আমি কোনো না কোনো বাধ্যবাধকতার কারণে গিয়েছি, এইটা কি সঠিক, নাকি তাদেরও একটা ক্ষমতার লিপ্সা? আমার কিসের দায় যে আমি একটা ক্ষমতার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকবো? যখনই আমি যাচ্ছি তার মানে আমার একটা প্রায়োরিটিস আছে, কিছু আমার একটা উদ্দেশ্য কিছু আছে। এই কথাগুলো যতটা সহজে, যতটা সাহস নিয়ে পাবলিকলি বলা যাচ্ছে, সত্যিই কি এই রাজ্যে সেই পরিস্থিতি ছিল? আমাদের সাধারণের টাকা, সুতরাং সেইটা তুমি কি স্বার্থে অনুদান হিসেবে দিচ্ছ? কার্নিভাল একদম বন্ধ করে দেওয়া উচিত। কিসের জন্য কার্নিভাল? আর কার্নিভাল যদি সত্যিকার কার্নিভাল দেখতে হয়, চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল দেখা উচিত। কলকাতা শহরে 80% পুজো কিন্তু রাস্তায় হয়। এটাকে যদি তুমি শুধু রিলিজিয়াস ফেস্টিভ্যাল হিসেবে দেখো, তাহলে এটা রাস্তা বন্ধ করে করার দরকার নেই। এই যে দুর্গাপুজো আমরা যখন তৈরি করি, ওখানে আমার যে প্ল্যাটফর্ম যার উপর দিয়ে মানুষ হেঁটে যায়, সেখানে যদি 150 জন লোক কাজ করে একটা বছরে 2-3টে প্যান্ডেলে, তার মধ্যে 80% মানুষ কিন্তু একটা অন্য সম্প্রদায়, যারা নামাজ পড়ে। নমস্কার। রাজ্য জুড়ে রাজনৈতিক পরিবর্তন, এবং সেই রাজনৈতিক পরিবর্তনের সুনামি বলা যায়। পরিবর্তনের সুনামির মুষল পর্ব চলছে। প্রায় প্রতিদিন রাত শেষ হলে পরেই নতুন নতুন খবর, কেউ না কেউ ধরা পড়ছে, কেউ না কেউ জেলে যাচ্ছেন, কারো পিছনে পুলিশ ধাওয়া করছে, এমনকি মাথা এদিক থেকে ওদিকে ঘোরালে পরেই দেখা যায় যে কোনো একটি বিশেষ পদ থেকে কোনো একজন বিশেষ লোক, অর্থাৎ কখনো কলকাতার মেয়র, কখনো বিধাননগরের মেয়র, তারা একের পর এক রেজিগনেশন দিচ্ছেন। এই যে একটা পরিবর্তনের ঝড়, সেই পরিবর্তনের ঝড় স্বভাবতই কতগুলো প্রশ্নকে সামনের সারিতে নিয়ে আসে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রশ্ন হচ্ছে, যা বাঙালির ঐতিহ্যের প্রশ্ন, সেটা হচ্ছে এই বিগত এতগুলো বছর ধরে, প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে বাংলার দুর্গাপুজো, বিশেষ করে কলকাতার দুর্গাপুজোর রঙ্গমঞ্চে আমরা যে উত্তরণের পর্যায়ে দেখেছি, এবং সেটাকে শিল্পকে কেন্দ্র করে মূলত, সেই যে পর্যায়টা, সেই পর্যায়টা এবারও বজায় থাকবে কিনা। আর এর জন্য যাদের সঙ্গে কথা বলতে হয়, আপনারা তার পরিচয় দিলেই জানতে পারবেন, তাকে দেখলেই চিনতে পারবেন যে কলকাতা বা বলা যেতে পারে বাংলার দুর্গাপুজোর এই অঙ্গনে যারা দীর্ঘ 30 বছরের কাছাকাছি সময় ধরে এই শিল্প চর্চা করে সারা মানুষের কাছে, গোটা রাজ্যের মানুষের কাছে এই শিল্পকে এক নতুনভাবে প্রতিষ্ঠা করেছেন, তাদের মধ্যে অন্যতম একজন শিল্পী রয়েছেন আজ আমাদের সঙ্গে। ইতিমধ্যে আপনারা দেখতে শুরু করেছেন শুনবো তোমায়, আর আমি সুজয় আপনাদের সঙ্গে আছি। হ্যাঁ, তার পরিচয় এক কথায় বলে দিই, তিনি সুশান্ত পাল। স্বাগত আজকের আমাদের এই শুনবো তোমায়ের এপিসোডে। প্রথমে যে প্রশ্নটায় যাব, আমি
আরও অনেকগুলো বিষয় পরপর ঢুকবো, কারণ একটা দীর্ঘ শিল্প জীবন, হয়তো শুনবো তোমার একটা এপিসোড দিয়ে খুব একটা স্পষ্ট বোঝা যায় না, তবু আমরা বিভিন্ন পর্যায়ে যাব। কিন্তু প্রথমে আমার যে প্রশ্নটা থাকবে, যে এই যে রাজনৈতিক পট পরিবর্তন, বলতে পারি আমরা একটা সুনামির মতন সেটা পরিবর্তন হয়ে গেল, বাংলাতে তাই হয়, 2011তেও আমরা তাই দেখেছি, তারপরে আবার এই 2026, কি মনে হচ্ছে যে দুর্গাপুজো কি আগে যেভাবে চলতো এবারও কি সেভাবেই হবে? কি মনে হচ্ছে এটা? নমস্কার, শুনবো তোমার দর্শকদের। এবং সুজয়দা এমন একটা বিষয় নিয়ে এই সময় কথা বলছো যেটা খুবই প্রাসঙ্গিক আমার মনে হচ্ছে, কারণ আজকের আমরা জুন মাসের শুরুর দিকে বসে আছি। এই সময় কিন্তু স্টুডিওতে নয়, আমরা মাঠে বা রাস্তায় থাকি, কারণ আর 3 মাস মতো বাকি আমাদের দুর্গাপুজোর। এবং এই দুর্গাপুজো ক্ষেত্রে আর একটা সামান্য সংযোজন করি যে ডেফিনেটলি আমি সুশান্ত পাল, কিন্তু দুর্গাপুজো যেহেতু দুর্গাপুজো সুশান্ত শিবানী পাল, কারণ দুর্গা আমার সঙ্গেই থাকে। দুর্গা চর্চাটাই আমার জীবনের একটা মানে নতুন অধ্যায়। দুর্গাপুজো যদি না থাকতো হয়তো আমি অন্যভাবে আমার শিল্পচর্চা করতাম, সেটা তোমরাও জানো যে কোন প্রেক্ষিতে আমি শিল্পচর্চা করছিলাম। কিন্তু দুর্গাপুজো আমায় সম্পূর্ণভাবে এই কলকাতার অলিতে গলিতে মাঠে আমাকে নিয়ে উপনীত করেছে। এবং সেইটা করতে গিয়ে দুর্গাপুজোর যে এই যে ট্রানজিশন সেটা, এবং এটা কিন্তু কলকাতার দুর্গাপুজোর যে ইতিহাস যদি আমরা দেখি, প্রায় 350-400 বছরের একটা ইতিহাস। সেখানে কিন্তু এই ধরনের দুর্গাপুজোর কিন্তু সেরকম রূপরেখা আমরা খুঁজে পাই না। যদিও দুর্গাপুজোর যে চেঞ্জেস, দুর্গাপুজোকে কেন্দ্র করে যে বিবর্তন, সেটা কিন্তু একদম প্রথম থেকেই ছিল, যে 1 চালার প্রতিমা থেকে 5 চালা হলো। তারপরে প্রত্যেকজন ভাস্কর তাদের নিজের আঙ্গিকে প্রতিমা নিয়ে এক্সপেরিমেন্ট করতেন, এবং প্রখ্যাত সব ভাস্কর তাদের প্রতিমা দেখলেই আমরা চিনতে পারতাম যে এটা রমেশ পালের, এটা জিতেন পালের, এটা রাখাল পালের, এটা মোহনবাসী রুদ্র পালের, এটা অলোক সেনের। এবং প্রত্যেকে নিজস্ব নিজস্ব ঘরানা। বকুল বাগানে আরেকটা নতুন ঘরানা, যে প্রত্যেক প্রতিচষা শিল্পী যারা আর্ট প্র্যাকটিস করছিল ওনারা শুধু দুর্গা প্রতিমা বানাতেন। কিন্তু হঠাৎই 80-র দশকের মাঝামাঝি সময় থেকে কলকাতার একটা কর্পোরেট সংস্থা একটি পুরস্কার, শুদ্ধ সূচি সুস্থ রুচি, কলকাতার দুর্গাপুজোর পট পরিবর্তন শুরু হলো সেই সময়। এবং সেই সময় কিন্তু মানে এত শিল্পীরা কাজ করতেন না, মানে হয়তো কোনো রিনাউন্ড ডেকোরেটর বা কাঁথির বা মেদিনীপুর এইসব অঞ্চলের মানুষরা এসেই কিন্তু মেটেরিয়াল ভিত্তিক একটা ডেকোরেশন ডিজাইন হচ্ছিল। সেটা যখন আস্তে আস্তে একঘেয়েমি হয়ে যাচ্ছে, নতুনত্ব কিছু আসছে না, তা কর্মকর্তাদের উৎসাহ উদ্দীপনা এবং চাহিদার জন্যে কিন্তু শিল্পীদের সংযোজন, এবং আমাদের অজান্তেই আমরা ওরকম একটা খোলা মাঠ পাচ্ছি, অত দর্শক পাচ্ছি, আমরা কিন্তু নেমে পড়েছিলাম। এবং যখন নেমে পড়েছিলাম একবারও ভাবিনি যে এইটা আমার শিল্পচর্চার ক্ষেত্র হয়ে উঠবে একদিন। 26-27 বছর পরে আমি শুধুমাত্র এই ক্ষেত্রেই শিল্পচর্চা করব। এবং সেটা করতে গিয়ে বিগত কয়েক বছর ধরে কিছু মানুষ, আমরা যারা একসঙ্গে কাজ করছি এই দুর্গাপুজোর প্ল্যাটফর্মে, তারা এতটাই সিরিয়াস একটা চর্চার মধ্যে দিয়ে এই পুজোর সঙ্গে যুক্ত হয়ে গেছে। এবং পুজোতে যেমন দুর্গা পুজোর ডেফিনেটলি দুর্গা পুজোই আমরা করছি, সেখানে ওই রিলিজিয়াস প্র্যাকটিসটাই রয়েছে, কিন্তু দুর্গা কি শুধুমাত্র আমাদের যে পুরাণ বা আমাদের যে ইতিহাসে বর্ণিত দুর্গা, যার জন্ম কি শুধু একটা অশুভ শক্তিকে বধ করবার জন্যে, কিন্তু শুধু সেটাই কি দুর্গা? আমরা তো প্রকৃতিও দুর্গাকে ভাবি। হ্যাঁ, দুর্গা তো একটা ভাবনা, একটা কল্পনা। হ্যাঁ, তা সেই যে দুর্গার বিভিন্ন মাত্রাকে বিভিন্ন শিল্পী প্রত্যেক বছর নতুন নতুনভাবে খোঁজার চেষ্টা করছে, এবং সেটাই তো শিল্পের কাজ। হ্যাঁ, ট্র্যাডিশনটা কি যে একটা দুর্গা আইডল কেউ হয়তো প্রথমে কল্পনা করেছিলেন, সেটাকে বহন করে নিয়ে যাওয়াটাই ট্র্যাডিশনাল দুর্গাপুজো আমরা যেগুলোকে বলি। কিন্তু সেই ট্র্যাডিশনটাকে নতুন করে দেখার যে আঙ্গিক, তখনই শিল্পীর যোগ। এবং সেইটা করতে গিয়ে বিভিন্ন শিল্পী যারা কাজ করছেন তারা নিজের মতো করে, প্রত্যেকেই আমরা একটা বিষয়েই কাজ করছি, দুর্গা, কিন্তু প্রত্যেকের দুর্গা আলাদা, কারণ প্রত্যেকের দুর্গা ভাবনাটাই আলাদা। এবং সেইটা যখন দুর্গা পুজোয় উপনীত হচ্ছিল এই কয়েক বছর ধরে, পুজোর মধ্যে একটা নতুন শিল্পের ভাষার খোঁজার চর্চা আমরা করছিলাম। এবং এরকম পাবলিক স্পেসে এরকম মানুষ কাজের মধ্যে ঢুকে যাচ্ছে,
কাজের অঙ্গ হয়ে যাচ্ছে। আমার মনে হয় না সারা পৃথিবীতে এরকম ধরনের চর্চা একটা রিলিজিয়াস ফেস্টিভ্যালকে কেন্দ্র করে আর আগে কোনো দিন হয়েছে বা পরে কোনো দিন হবে। তা এইটা কিন্তু আরও বিশেষ করে এই বিগত 2021 সালের পরে যখন ইউনেস্কোর থেকে একটা স্বীকৃতি কলকাতার দুর্গাপুজোয় যুক্ত হলো, ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ, সেটা হওয়ার পরে কিছু মানুষ তারা উৎসাহ বোধ করলো যে কি হচ্ছে দুর্গাপুজো। সেটা যখন দেখতে আসলো, তারা ওই রকম একটা ট্র্যাডিশনাল ফেস্টিভ্যালই দেখতে এসেছিল, কিন্তু এসে যখন তারা শিল্পের একটা নতুন স্বাদ পাচ্ছে, তারা কিন্তু অবাক হয়ে যাচ্ছে। তা এইটা বিগত কয়েক বছর ধরে যে সকল মানুষ যারা বাংলার দুর্গাপুজো দেখছে, যারা কলকাতার দুর্গাপুজো দেখছে, তারা তো অবাক হচ্ছেনই। তাদের কাছে তো দুর্গাপুজো এখন একটা মানে তাদের কাছে কোনো এক্সপেকটেশন নেই যে কী দেখবো গিয়ে। একটা নতুন, প্রত্যেক বছর তারা নতুনভাবে দুর্গাকে দেখতে পায়, একটা স্পেস বদলে যায়, চোখের সামনে একটা পাড়া একটা অন্য ফর্মে চলে আসে, আবার পুজোটা হয়ে গেলে আবার ব্যাক টু সেই পাড়ায় ফিরে যায়। তা এই যে ট্রানজিশনগুলো হচ্ছিল, তা এবার ওই যারা বাইরে থেকে আসছে তারা কিন্তু অবাক হয়ে যাচ্ছিল। তা এইটা এখন এমন একটা সন্ধিক্ষণে আমরা রয়েছি যেখানে এই যে নতুন যে সরকার আসছেন, হ্যাঁ, এটা কিন্তু কলকাতার দুর্গাপুজো শুধুমাত্র যে একটা শিল্পের ভাষা খুঁজছিল তা নয়। এটা কলকাতার দুর্গাপুজো অ্যাকচুয়ালি আমার মনে হয় বিগত এই 15, 20, 30 বছর ধরে বাংলায় যদি ইন্ডাস্ট্রি বলে কিছু হয়ে থাকে, সেটা এই দুর্গাপুজোর ইন্ডাস্ট্রি। এটা একটা খুব ইকোনমিক্যাল বুস্ট বাংলার জিডিপিতে, এবং এই নিয়ে মানে অনেক চর্চাও অনেকে করেছেন। হ্যাঁ, যে বিবিসি থেকে তার রিসার্চ হয়েছে, হ্যাঁ, ব্রিটিশ কাউন্সিল থেকে হয়েছে, এবং সেগুলো আমরা প্রায় 4% জিডিপি কাভার করছে এই বাংলার দুর্গাপুজো ইন্ডাস্ট্রি। সুতরাং একটা কোনো ইন্ডাস্ট্রি নেই বা ছিল না সেই অর্থে, কিন্তু আমাদের পার ক্যাপিটা ইনকাম একটা খুব স্ট্যাটিক বা একটা মানে ডাউনওয়ার্ডস নয়। এখানে অবশ্যই সেটা তো খুবই স্পষ্ট যে আমরা যদি অর্থনৈতিক দিক থেকে দেখি, গোটা পৃথিবীর কাছে আমাদের শিল্পের জায়গা থেকে দেখি, তার প্রসারের জায়গা থেকে দেখি, সেখানে দুর্গাপুজো একটা আনডাউটেডলি একটা অন্যরকম জায়গায় নিয়েছে, উল্লেখযোগ্য জায়গা। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে এই দুর্গাপুজো যে ক্লাবগুলো বড় করে করতেন এবং যেখানে বিভিন্ন ধরনের মানুষ এবং এই যে শিল্পীদের একটা দক্ষযোগ্য চলতো, তার পেছনের যে ব্যাকবোনগুলো যদি আমরা দেখি, তাহলে দেখব 2011 সালের পর থেকে তৎকালীন রাজ্য সরকার বা শাসক দল তারা এমন কোনো ইভেন্টকে বাদ দেয়নি রাজনীতিকরণ করার থেকে, যাতে তাদের পপুলারিটি আরও বাড়ে। তো পপুলারিটি বাড়ানোর জন্য তারা সব জায়গাতে অনুপ্রবেশ করেছেন, সেটা দুর্গাপুজোর অঙ্গনেও তারা সরাসরিভাবেই অনুপ্রবেশ করেছেন। ফলে এই যে ক্লাবগুলো একটা সময় রাজনীতিকদের দ্বারা নিয়ন্ত্রিত হতে শুরু করলো, তারপরে দুর্গাপুজোর অবশ্যই একটা উত্থানও ঘটেছে তার পাশাপাশি। তো এখন তো সেই মানুষগুলো আর নেই, বা সেই মানুষগুলো তো এখন অনেকেই জেলে থাকবেন বা জেলে গেছেনও। তাহলে কি হবে এই অবস্থাটায়? না, আসলে এই যে দুর্গাপুজো, এটা এমনই একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে খুব পপুলার একটা মিডিয়াম। হ্যাঁ, আজকের আমি 15 বছর বাংলা চলচ্চিত্র জগতে খুব খ্যাতনামা একজন ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি, এবং সৌভাগ্যক্রমে হয়তো একটা রাষ্ট্রীয় পুরস্কারও আমার ঝুলিতে রয়েছে। কিন্তু আমি যে এগুলো করেছি 90% মানুষ জানে না, আমাকে যারা চেনে। কিন্তু আমাকে কী ভেবে চেনে? যে আমি দুর্গাপুজোর শিল্পী, যে সুশান্ত শিবানী পাল কোথায় কাজ করছে সেটা দেখতে হবে, বা ওই একজন কর্মকর্তা বসে থাকে যে আমাদের আগামী বছর হয়তো একটা জুবিলি ইয়ার আসছে, ওনার সঙ্গে যোগাযোগ করো, বা আমার মতো আমার যারা কলিগস আছে তাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের কিন্তু ওই নামে চেনে যে আমরা দুর্গাপুজোর শিল্পী। খুব পপুলার একটা প্ল্যাটফর্ম, যেহেতু পাবলিক ফোরামে এটা হয়। তা বিগত সরকারের যে রাজনৈতিক হস্তক্ষেপ তুমি বলছো, তারা এই দুর্গাপুজোটাকে কিন্তু জনসংযোগের মাধ্যম হিসেবে ধরে নিয়েছিল, যে খুব সহজে তারা একটা পাড়ার মানুষের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে এই উৎসবটাকে বা এই পুজোটাকে কেন্দ্র করে। তার পাড়ায় একটা পুজো হচ্ছে, তার আকার আয়তনে বৃদ্ধি পাচ্ছে, অসংখ্য বাইরের মানুষ দেখতে আসছে, পাড়ায় পরিচিতি বাড়ছে, পাড়ার লোক বলছে অমুক দাদা আমাদের এই পুজোর সঙ্গে ছিলেন বলে আজকের আমাদের পুজোটা এই আকার ধারণ করেছে। এখন তুমি বলতে পারো যে এই আকারটার কী দরকার, পুজোটা তো ইম্পর্টেন্ট।
ডেফিনেটলি পুজোটাও যেমন ইম্পর্টেন্ট, সেরকম পুজোর সঙ্গে যদি এই যে কর্মসংস্থান, যে আমাদের সঙ্গে যে অসংখ্য পরিবার একসঙ্গে একত্রিত হয়ে কাজ করে, হ্যাঁ, তাদের যে ইকোনমিক্যাল বুস্টের কথাটা বলছিলাম, সেইটা কিন্তু জড়িয়ে রয়েছে। মানে হয়তো তারা আসছে, যে সকল মানে নেতারা বা পাড়ার যে সকল বিশিষ্ট ব্যক্তিরা দুর্গাপুজোর প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছেন জনসংযোগের মাধ্যম হিসেবে, কিন্তু তারা অজান্তে তারা শিল্পকে একটা সমাজ মাধ্যমের মধ্যে তৈরি করছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে শিল্পটাকে পৌঁছে দিচ্ছেন। এটা কিন্তু তাদের উদ্দেশ্য ছিল না। এবং এই যে ক্লাব কর্মকর্তারা যারা না থাকলে দুর্গাপুজো আজকের এই জায়গায় এসে পৌঁছতো না, তারাও জানে না তারা এই বিগত 25-30 বছরে একটা শিল্প বিপ্লব ঘটিয়ে ফেলেছে। যে তারা যদি আমাদের মতো শিল্পীদেরকে এই প্ল্যাটফর্মে না সুযোগ করে দিত, তাহলে এই শিল্পটা তৈরি হতো না, এই ল্যাঙ্গুয়েজটাই তৈরি হতো না। আমরা তো গ্যালারির মধ্যে শিল্প করছিলাম, আজকে আমরা মাঠে চলে এসেছি, পাড়ায় চলে এসেছি, গলিতে চলে এসেছি। তা এই যে মানে সাধারণ মানুষের মধ্যে শিল্পটা ঢুকিয়ে দেওয়ার যে প্রবণতাটা, এইটা কিন্তু তাদের হাত ধরেই হয়েছে। ক্লাব পুরস্কারের তাগিদে করছে, আর সেই ক্লাবকে ব্যবহার করছে কোনো রাজনৈতিক নেতা তার জনসংযোগের প্ল্যাটফর্ম হিসেবে, একে অপরের পরিপূরকের মতো হয়ে গিয়েছিল। এবং যা বেসিক উদ্দেশ্য প্রত্যেকের ভিন্ন থাকলেও আসলে একটা তৃতীয় উদ্দেশ্য এখানে সাধিত হয়েছে, যেটা এইরকম একটা শিল্পের নতুন জায়গা তৈরি হওয়া, ভাষা তৈরি হওয়া। কিন্তু ভেতরে কিন্তু আমার প্রসঙ্গটা এখান থেকে, যে এই যাদের পৃষ্ঠপোষকতা, মানে একটা সময় আমরা দেখেছি যে পুজো ক্লাবের থাকতো, পুজো কখনো সহযাত্রী, কখনো সৃষ্টি, তারপরে কখনো দুটো মিলে গিয়ে বরিশা ক্লাবের পুজো, আমরা পুজো মানে বুঝতাম মুদিয়ালির পুজো, আমরা এইরকম ভাবে পুজোগুলোর যায়, ক্লাবগুলো সেখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতো। হয়তো তখনও পৃষ্ঠপোষকরা ছিলেন, কেউ না কেউ পেছন থেকে অর্থের সরবরাহ করা হোক, বা বিভিন্ন জায়গা থেকে কর্পোরেটদের কাছ থেকে টাকা এনে দেওয়া হোক, তাদের কোনো না কারো। একটা সময় আমরা দেখলাম, বিশেষ করে 2011 পর থেকে পুজোগুলো হয়ে উঠলো দাদা নির্ভর পুজো আর কি, মানে ওইটা অমুকদার পুজো, ওটা তমুকদার পুজো। আসলে দুর্গাপুজোর যদি আমরা ইতিহাস দেখি একদম জন্মলগ্ন থেকে, যখন এটা ওই রাজা, হ্যাঁ, এবং ওই কোনো হয়তো প্রতিষ্ঠাতা ব্যক্তিরা পুজো করতেন তাদের বাড়ির মধ্যে, তাদের প্রতিপত্তি দেখাবার জন্য, যে আমি আমার এই অঞ্চলের কত লোককে ইনভলভ করতে পারছি, লাট সাহেবকে থেকে উপাধি পাওয়ার জন্য, হ্যাঁ, আমি সেই খেতাবটা রায় বাহাদুর খেতাবটা নেবার জন্য নিতে পারবো, সেই তার মানে কি হচ্ছে, মানে ব্যাক অফ দ্য মাইন্ড কেউ তার প্রতিপত্তিটা দেখাবার জন্যে একটা বৃহৎ আকারের পুজো করতেন। সেখান থেকে বারোয়ারি পুজো এলো। এবার বারোয়ারি পুজোটা খুব ওই শুধু রিলিজিয়াস প্র্যাকটিস থেকেই চলছিল আস্তে আস্তে, এবং তারপরে যত বড় হচ্ছে, কে কত বড় প্রতিমা করতে পারে, কার কতগুলো অসুর হতে পারে, কার প্যান্ডেল কত উঁচু হতে পারে, কার কত ভালো চন্দননগরের আলো আসতে পারে, এইভাবে কিন্তু প্রত্যেক বছরই এটার একটা পিছনে একটাই উদ্দেশ্য থাকতো, যে আমার পাড়াকে লোকের কাছে পৌঁছে নিয়ে যেতে হবে, আমার পুজোকে লোকের কাছে পৌঁছে নিয়ে যেতে হবে। এবং সেইটা করতো কিন্তু ওইরকম কোনো ব্যক্তি তার পিছনে অবশ্যই ছিল। এখন যেটা তুমি বলছো যে 11 সালের পর থেকে যেহেতু কিছু রাজনৈতিক বিগত সরকারের রাজনৈতিক নেতারা ডাইরেক্টলি ইনভলভ হয়ে গেছিলেন, হ্যাঁ, কারণ তারা ভেবেছিলেন যে এটা এমন একটা প্ল্যাটফর্ম যে আমি খুব সহজে আমার পাড়ার মানুষের কাছে পৌঁছে যেতে পারছি, হ্যাঁ, এবং তাদেরকে আমি একটা নতুন কিছু উপহার দিতে পারছি পাড়ার মাধ্যমে, হ্যাঁ। এবং সেটা করতে গিয়ে হয়তো তারা তাদের স্বার্থতা চরিতার্থ করছিল, তার থেকে ক্লাব বেনিফিটেড হচ্ছিল, তার থেকে সমাজ বেনিফিটেড হচ্ছিল, কি যে তারা ভাবতেও পারেনি কোনোদিন যে তাদের গ্যালারিতে আর যেতে হচ্ছে না, শিল্প তাদের ঘরের কাছে এসে করা নাড়ছে, হ্যাঁ। তা এইটা খুব এবার এখন যে সময়টার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এই যে একটা ট্রানজিশন, সেটা আমার খুব বেসিক প্রশ্ন, আমারও সেই লোকগুলো বেসিক প্রশ্ন। কারণ আমরাও, আমার মনে হয়, আমি যেমন আজকে তোমার সঙ্গে কথা বলছি, আমি যে ক্লাবগুলোতে এবছর যে পুজো করব সেটা তো ঠিক হয়ে যায় গত বছর, যখন পুজো শেষ হয়েছে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে, বা হয়তো তার আগের বছরও ঠিক হয়ে গেছিলো আমি 2026-এ কোন ক্লাবে পুজো করব। এবং সেরকম ক্লাবগুলোতেই আমি পুজো করব, তাদের সঙ্গে অলরেডি চুক্তিবদ্ধ হয়ে রয়েছি। কিন্তু আজকে আমি কেন তোমার স্টুডিওতে বসে আছি, মাঠে নেই, তার কারণ হচ্ছে সেই ক্লাবও এখন এগোতে পারছে না, এবং আমরাও বুঝতে পারছি না যে বর্তমান যে সরকার আমাদের কাছে আসছেন, তারা এই দুর্গাপুজোটাকে কিভাবে গ্রহণ করবেন, হ্যাঁ, যে তারাও কি এই দুর্গাপুজোটার যে ইকোনমিক্যাল জায়গাটা যেভাবে গ্রোথ
হয়েছিল। হ্যাঁ, মানে আজকে তোমাকে আমি সামান্য একটা, মানে যদি আমি বাজেট ওয়াইজ, হ্যাঁ, আমি যদি বলি, আমি যখন 98 সালে কোনো পুজো শুরু হয়েছিল, সেই পুজোর সার্বিক বাজেট হয়তো ছিল লক্ষ টাকারও কম, 1 লাখ টাকার কম। আর হয়তো আমি গত বছর যে পুজো করেছি, বা গত বছর সেই ক্লাবটা, হয়তো সেই ক্লাবে আমি পুজো করিনি, কিন্তু সেই ক্লাবটা বরিশা অঞ্চলে, শখের বাজার অঞ্চলে, হ্যাঁ, সেই ক্লাবটা হয়তো প্রায় কোটি টাকার কাছাকাছি একটা বাজেট করেছে। তার মানে তার গ্রাফটা কতটা আপওয়ার্ডস। এবং এই একটা ইন্ডাস্ট্রি তখনই তৈরি হয় যখন তার মধ্যে কিছু পজিটিভ ভাইব তৈরি হয়। তা নিশ্চয়ই দুর্গাপুজোর মধ্যে এমন কিছু তৈরি হয়েছিল, বা যার জন্যেই এতগুলো মানুষ এসে অবাক হয়ে যাচ্ছে। এবং সমাজের, আমার তো মনে হয় শিল্প সমাজের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ একটা জাতি, একটা সভ্যতা, একটা সমাজ তৈরি করতে শিল্পের ভূমিকা সব থেকে বেশি। হ্যাঁ, এবং সেইটা যদি এবং সেই শিল্প সংস্কৃতিতে কিন্তু আমরা বাংলা। না, এখানেও আবার আরেকটি প্রশ্ন পাশাপাশি ওঠেই, এবং আশা করি আমাদের এই দর্শক বন্ধুদেরও খুব উঠবে আর কি, যে আমরা বিষয়টাকে দুভাবে দেখতে পারি। একটা হচ্ছে আমাদের বিগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দুর্গাপুজোর একজন পৃষ্ঠপোষক ছিলেন, এবং তার যে অংশগ্রহণ দুর্গাপুজোতে, আমি ধরে নিচ্ছি সেই অংশগ্রহণ, এই যে বিভিন্ন প্রতিমার চোখ এঁকে দেওয়া, সেখানে উদ্বোধনে যাওয়া, এবং সেই এই যে নিজে একটা অংশগ্রহণ করছেন, তো এই চোখ এঁকে দেওয়াটা কত সুন্দর হলো এটা খুব ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে তার অংশগ্রহণটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেইটা একরকম একটা জায়গা, কিন্তু সেই মুখ্যমন্ত্রী তিনি এতগুলো কবিতার বই লিখে ফেললেন, এতগুলো ছবি এঁকে ফেললেন, এই যে নিজেকে শিল্পী হিসাবে প্রকাশ করা বা সাহিত্যিক হিসাবে প্রকাশ করা, এই দুটোর মধ্যে তো আবার একটা বিস্তর তফাৎ আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে শিল্প সংস্কৃতির কথা উঠছে, এই যে শিল্পকার, শিল্প কি, শিল্প কাদের জন্য তৈরি হয়, সেটাকে কিভাবে ধরা যায়? আসলে আমি বলি, আমাদের রাজ্যে শিল্পটাকে একটা, মানে শিল্প বলছে এই ভিজুয়াল আর্ট শুধু নয়, সাহিত্য, শিল্প, সঙ্গীত চর্চা, নৃত্য, মানে যাকে আমরা সংস্কৃতি যেটাকে বলি, এইটাকে মনে হয় যে একটা তোমার অতিরিক্ত বিষয়। দেখবে যে এটা তোমার শিক্ষার মধ্যে নেই, কিন্তু একজন প্রকৃত শিক্ষিত মানুষ তৈরি করতে গেলে সব থেকে বেশি যেটা প্রয়োজন এই সংস্কৃতিটার। তা এই সংস্কৃতিটা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই আনতে পারিনি। সেই জন্যে প্রকৃত শিল্প কি, প্রকৃত সংস্কৃতি কি, সেটা আমরা অনেক, মানে যদিও বলা হতো যে বাংলা কিন্তু শিল্প সংস্কৃতির ধারক ও বাহক ছিল পাস্ট টেন্স, কিন্তু ঠিক ততটাই বাংলা এখন এই শিল্প ও সংস্কৃতির একদম কিনারায় এসে পৌঁছেছে। মানে কিনারা কেন আমি বলবো, হয়তো খুব নিচে পড়ে গেছে, খাদে পড়ে গেছে। তার কারণ হচ্ছে এই সংস্কৃতি চর্চাটা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার থেকেই তুলে দিয়েছি। আমাদের সবার আগে দরকার শিক্ষার মধ্যে সংস্কৃতি চর্চাটাকে ইনক্লুড করা। আমি আর্ট কলেজে থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি নিচ্ছি। আর্ট কলেজে ঢোকবার জন্যে এখন আমরা মাধ্যমিক পরে ঢুকেছিলাম, এখন সেটা উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারির পরে তুমি ঢুকতে পারছো। কিন্তু এই হায়ার সেকেন্ডারির পরে ধরো আমি যে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রির জন্য আর্ট কলেজে যাচ্ছি, সেই আর্ট বিষয়টা আমি কি 12 ক্লাস অবধি চর্চা করিনি, আমার সিলেবাসেই নেই। কিন্তু তুমি অন্য যে কোনো স্ট্রিমে যাও, তুমি সায়েন্স নিয়ে করতে গেলে তুমি সায়েন্স পড়েছো, তুমি হিস্ট্রি পড়েছো, জিওগ্রাফি পড়েছো, তুমি লিটারেচার পড়েছো, তুমি সেগুলো নিয়ে যখন চর্চা করতে যাচ্ছ, তুমি তার নলেজটা কিন্তু এই 12 ক্লাস অবধি নিচ্ছ। কিন্তু সংস্কৃতি নিয়ে যখন এর পরে তুমি এগোতে চাইবে, সেইটার কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে সেটা যেন হায়ার সেকেন্ডারির পর থেকে হঠাৎ করে তোমার মধ্যে চাপিয়ে দিন। মানে তুমি ছোটবেলায় ভালোবাসতে, তুমি শখে করতে, আচ্ছা তুমি এখন পড়াশোনা করতে পারো না, ওখানে যাও, এটা নয়। ওই যে ছেলেটা পড়াশোনা করে ডাক্তারি হতে যাচ্ছে, তার কাছেও সংস্কৃতিটা খুব ইম্পর্টেন্ট। আজকে সে যদি ভাবে যে আমি গান শুনি না, আমি চলচ্চিত্র দেখি না, আমি সাহিত্য পড়ি না, তাহলে সে প্রকৃত ডাক্তারও হতে পারবে না, সে প্রকৃত ইঞ্জিনিয়ারও হতে পারবে না। এবং সেই কারণে কি হয় যে এখন সবাই ভাবে আমি ছবি আঁকতে পারি, সবাই ভাবে আমি কবিতা লিখতে পারি,
কিন্তু সেটা আদৌ কবিতা হচ্ছে না ছবি হচ্ছে, দুটো আঁচড় কেটে দিলেই সেটা ছবি যে হয় না, কারণ তার শিক্ষাটা সে ছোটোবেলায় নেই। সে ওই ক্লাস 1 থেকে বা নার্সারি থেকে পরে দেখেইনি কোনো দিন ভ্যান গগের ছবি কি, পিকাসোর ছবি কি, যামিনী রায়ের ছবি কি, অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি কি। কিন্তু সে যখন সহজপাঠ পড়ছে সে নন্দলালের ছবি দেখেই বড় হচ্ছে, কিন্তু সেটা যে নন্দলালবাবু এঁকেছেন সেটা তাকে সে কোনোদিন জানে না। এইখানে আরেকটা আশ্চর্য হওয়ার মতন মনে হয়, আমি ধরে নিলাম সবাই জানবেন না সেটা, কিন্তু আমি ডিমান্ড করা শুরু করলাম। ধরা যাক আমার একটা ক্ষমতা আছে বলেই আমি একটা ডিমান্ড করলাম, না আমিও ছবি আঁকতে জানি। প্রসঙ্গটা সেখানে নয়, প্রসঙ্গটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী স্বপারিষদে, মানে তার পারিষদ বর্গের মধ্যে এতজন শিল্পী, এবং দুর্গাপুজোকেও যদি আমরা ভাবি তাহলে দুর্গাপুজো করছেন তারা অনেকেই প্রতিষ্ঠিত শিল্পী, তাদের প্রত্যেকেরই পেছনে একটা শিল্প জ্ঞান, শিল্প চর্চা আছে, এবং তারা দীর্ঘদিন এই শিল্পের জগতেই তারা আছেন কোনো না কোনোভাবে। তাহলে তাকে যদি আমি সংযোগ করি তাহলে অনেক শিল্পী, এই অনেক শিল্পী দ্বারা পরিবৃত্ত বা পরিবৃতা একজন, তাকে কেউ বললেন না যে এই শিল্প চর্চাটা আপনি যা বলছেন সেটা আসলে শিল্প নয়? সেই কারণেই তো আমি বলছি যে যেখানে বাংলা শিল্প সংস্কৃতির ধারক ও বাহক সারা ভারতবর্ষের মধ্যে ছিল, আজকে সেটা খাদের কিনারায় এসে পৌঁছেছে। তার কারণ আমরা শিল্পটাকে বা সংস্কৃতিটাকে আমাদের যাপনের মধ্যে থেকে বাহ্যিক একটা বিষয় হিসেবে করে রেখেছিলাম। সেটা যতক্ষণ না সংযোজন করব, সেই একটা সমাজ কোনোদিন প্রকৃত মানুষ তৈরি করতে পারবে না। আমার মনে হয় নতুন সরকারের কাছে আমার প্রথম আবেদন যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার মধ্যে শিল্প সংস্কৃতির চর্চা একদম ওই প্রথম থেকে নিয়ে আসা উচিত। কারণ ওই আর্ট কলেজ থেকে যে প্রত্যেক বছর কম্পালসারি সাবজেক্টের বিষয়, এবং শুধু শিল্প সংস্কৃতি নয়, স্পোর্টস অলসো। কারণ আমরা একটা মানুষ, সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করতে গেলে জীবনে 16 থেকে 17 বছর পর্যন্ত তার চলে যাচ্ছে এই একটা ইঁদুর দৌড়ের মধ্যে। অথচ দেখা যাবে আজকে যদি এই ইঁদুর দৌড়ে সচিন তেন্ডুলকার থাকতেন তাহলে আমরা একটা সচিন তেন্ডুলকার পেতাম না, একজন বৈভব সূর্যবংশী পেতাম না। কারণ তার কাছে ওই এডুকেশনটার থেকে তার কাছে ওই স্পোর্টসটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং তার পরিবার তাকে সেই জায়গায় প্রাধান্য দিয়েছিলেন। আর ওইটুকুনি স্পোর্টসের জন্য যতটুকুনি এডুকেশন তিনি সেটা নিয়েও সেইটুখানি আমার মনে হয় খুব বেসিক জিনিস জানা দরকার। সেটা আমার মনে হয় সবার জন্য সেটা প্রয়োজনীয়, কিন্তু সেই শিক্ষাটাও যতটা প্রয়োজনীয় এই শিক্ষাটাও ততটা প্রয়োজনীয়, শিল্প সংস্কৃতি এবং এই স্পোর্টস। হ্যাঁ, তা আমার মনে হয় মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল টোটাল এডুকেশন সিস্টেমটাকে যদি আমরা রিফর্ম না করতে পারি। আমাদের ভারতবর্ষে 150 কোটি মানুষ, অথচ আমরা অলিম্পিকে একটা স্বর্ণপদকের জন্য আমরা রোজ খালি দেখি আমাদের গোল্ড মেডেলের লিস্ট হলো কিনা। অথচ চায়না, জাপান, ইউএসএ, এখানে যে সকল মানুষরা স্বর্ণপদক নিয়ে আসে তাদের বয়স কিন্তু 14 বছর, 15 বছর, 16 বছর। আর আমাদের 16 বছর 17 বছরের একজন যুবক যুবতী সে ওই ইঁদুর দৌড়ের মধ্যে বসে আছে। আমাকে হায়ার সেকেন্ডারি বা এই সিবিএসসিতে 99.99% নাম্বার নিতে হবে। তারপরে যদি আমার মনে হয় যে আমি ভালো সুইম করতাম, আমি সেই সুইমটা করব, কিন্তু ততদিনে আর তার না একটা মাটি যখন নরম থাকে তাকে গড়া যায়। তা আমাদের ওই 18 বছর পর্যন্ত আমরা এমন একটা ওই শিক্ষা ব্যবস্থাটা ব্রিটিশরা চালু করে দিয়ে গেছিলো ক্লার্ক বানাবার জন্যে, আমরা সেটাকে এখনো পর্যন্ত প্রমোট করে যাচ্ছি। এবং আমাদের খুব দুর্ভাগ্য, আমরা যে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে যে আমরা যে শিল্পচর্চা করে এসেছি সেখানকার সিলেবাসটাও সেই আদ্যি জামানা। এখন ওই কন্টেম্পোরারি সময়ে কিভাবে একটা পৃথিবীর সঙ্গে কথা বলা যায়, একটা নতুন ভাষা তৈরি করা যায়, তার কোনো স্বভাবসিদ্ধ এখনো পর্যন্ত কোর্স ওখানে যুক্ত হয়নি। আমার মনে হয় পুরো রিফর্মেশন দরকার। তাহলে এই যে কেউ আর নিজেকে ওই রকমভাবে কবিতা লিখতে সাহস পাবে না, কেউ আর নিজের দুটো আঁচড় দিয়ে ছবি আঁকতে সাহস পাবে না, কারণ সে নিজেই বুঝবে সেই সচেতনতা, ন্যূনতম সচেতনতার জায়গা থাকবে। শিল্প সম্পর্কে সচেতনতা। আর আজকের অনেকে বলে এই যে দুর্গাপুজোর শিল্প দেখতে গিয়ে কি করেছে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না নয়, তোমার সেই রিডিংয়ের ক্ষমতাটাই তুমি পাওনি, কারণ তুমি শিল্পের কাছেই কোনোদিন যেতে চাওনি। তোমাকে শিল্প বলতে কি সেটাই জানানো হয়নি। তুমি কোনোদিন নন্দলালের ছবি দেখোনি, তুমি কোনোদিন যামিনী রায়ের ছবি দেখোনি, তুমি কোনোদিন একটা প্রকৃতির সামনে চুপচাপ 10 মিনিট বসোনি। এটাও একটা প্র্যাকটিস।
হ্যাঁ, সেই প্র্যাকটিসটাও আমাদের করতে দেওয়া হয় না। আমাদের বলা হয় তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে টিফিন নিয়ে স্কুলে চলে যাও, আবার দুপুরবেলা এসে ওই টিউশনে যাও, আবার এসে পরের দিনের হোমওয়ার্ক করো। এটার মধ্যে কোনো সময় একটা মানুষ তৈরি হবার জন্য যে যে জিনিসগুলো উপাদানগুলো দরকার হয়, যে চর্চাটা দরকার হয়, সেই যাপনটা থাকে না। তো কী করে তৈরি হবে? একেবারেই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এইরকম একটা যখন রাজনৈতিকভাবে একটা মুষল পর্ব চলছে, তখন আমরা শিল্প নিয়ে আলোচনা করছি। কেন করছি? অন্তত এই কথাগুলো থেকে বোঝা যাচ্ছে আসলে শিল্প রাজনীতির বাইরে নয়, সমাজের বাইরে নয়, এমনকি জীবন ধারণেরও বাইরে নয়। শিল্প বা সংস্কৃতি যদি কোনো একটা অঞ্চলের নির্ধারক জায়গা না থাকে, তাহলে পরে কিন্তু সেই সমাজ বা সেই জাতির অবক্ষয় হবেই হবে। এইটা কিন্তু একটা মূল জায়গা। তবে যার সঙ্গে বসেছি তার সম্পর্কে দুই একটা কথা না বললেই নয়। তাকে তো দুর্গাপুজোর শিল্পী হিসেবে আপনারা অনেকেই চেনেন বা সবাই চেনেন হয়তো। আমাদের যদি 1998 সালের কথা বলি, তাহলে 1998 সাল থেকে 2025 পর্যন্ত, এটা 26 চলছে, ঠিক আগের বছর পর্যন্ত তিনি 56টা পুজো করে ফেলেছেন আর কি। এবার তার ভাবুন যে তার অভিজ্ঞতার জায়গাটা কি। এবং অসংখ্য, এই যে এশিয়ান পেন্টসের কথা উঠলো, এশিয়ান পেন্টস, অসংখ্য এশিয়ান পেন্টস তিনি তার ঝুলিতে আছে, অর্থাৎ তার যে সৃষ্টি, সেই সৃষ্টির শিরোপা তিনি পেয়েছেন। আবার সমান্তরালভাবে একেবারে ওই 98 সাল থেকে তিনি আমাদের আরেকটি শিল্পের অঙ্গন অর্থাৎ সিনেমা শিল্পের সঙ্গে তিনি যুক্ত, এবং ঋতুপর্ণ ঘোষের মতন একজন ডিরেক্টরের সঙ্গে তার খুব কাছের একজন মানুষ ছিলেন। এবং তার যে শিক্ষাগত যোগ্যতা, যেহেতু সেটা টেক্সটাইল নির্ভর ছিল, অর্থাৎ টেক্সটাইল নিয়ে তিনি মাস্টার ডিগ্রি করেছেন, ফলে সেই যে শিক্ষাটা, সেই শিক্ষার সম্পূর্ণ বিকাশ হওয়ার সুযোগ পেয়েছে কিন্তু ঋতুপর্ণ ঘোষের কাছে এসে। এবং সেই 98 সালে সেই বাড়িয়ালি থেকে যার যাত্রা শুরু হয়েছিল, পরে আমরা 2003 সালে তাকে দেখেছি আমাদের এই বাংলার প্রত্যেকের মন বা জায়গাকে, হৃদয়কে আরও প্রসারিত হতে দেখেছি, যখন তাকে আমরা ওই দিল্লিতে আমরা ওই রকম একজন রাষ্ট্রপতির কাছ থেকে, তার হাত থেকে যখন সেই শ্রেষ্ঠ শিরোপাটা নিয়ে আসা হয়, অর্থাৎ জাতীয় পুরস্কার তিনি নিয়ে আসেন চোখের বালিতে কস্টিউম ডিজাইন করে। এইটা আমাদের কাছে অনেক গর্বের জায়গা। তো এইখান থেকে সেই মানুষটির সঙ্গে যখন আজকে বসেছি, আমরা একটু সেই পার্টে তো ঢুকবই। সিনেমা থেকে একেবারে মাঠে ময়দানের শিল্প, দুটো ধরন পুরো বিপরীতমুখী আমি বলতে পারি। যে একটা যদি হয় যে খুব একাগ্রভাবে করার একটা বিষয়, যার জন্য স্টুডিও লাগে, আলো লাগে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম কতগুলো জায়গা লাগে। আর মাঠে ময়দানের এই যে দুর্গাপুজো, সেটা একেবারেই তার স্থূলতা অনেক বেশি। সেখানে অনেক বড় বড় স্ট্রাকচার হয়, অনেক বড় আলো, অনেক সাধারণ মানুষকে নিয়ে কাজ করা, তেমন অর্থে স্কিল নয়, এই মানুষদের নিয়ে কাজ করা। কখনো ঠোকাঠুকি লাগেনি দুটোর মধ্যে? না, আমার মনে হয় যে দুটো যেন না কোথাও খুব সিমিলার আর্ট প্র্যাকটিস। হয়তো দুটোর যে প্রেজেন্টেশনটা দু রকমভাবে, সেটা তো সব শিল্পক্ষেত্রেরই যে দেখার, হ্যাঁ, তার মানে জায়গাটা আলাদা হয়, তাকে রিডিংয়ের জায়গাটা আলাদা হয়। সাহিত্য একরকমভাবে রিড করি আমরা, সঙ্গীত একরকমভাবে রিডিং হয়। একটা সিনেমা হলে একটা 70mm স্ক্রিনের মধ্যে দেখতে হয়, মোবাইলে নয়, সিনেমায় গিয়েই দেখতে হবে, ওই প্রেক্ষাগৃহে। দুর্গাপুজো যেমন মাঠে, এবং দুর্গাপুজো লাইভ দেখতে হবে, কোনো ওই ছোট্ট স্ক্রিনে বা কোনো রকমভাবে দুর্গাপুজোকে কিন্তু মানে এটা খুব একটা পারফরমেন্সের মতো। থিয়েটারেরও এর সঙ্গে একটা সংযোগ রয়েছে, যে মানুষ এখানে এসে, মানে আমি তো অডিয়েন্সকে আমার কাজের অঙ্গ হিসেবেই দেখি। এবং যেমন সিনেমাটাও একটা কোলাবোরেটিভ আর্ট, অনেকগুলো আর্ট ফর্মের সংমিশ্রণ, সেরকম দুর্গাপুজো তাই। এখানে স্ট্রাকচার মানে আর্কিটেকচার আছে, স্কাল্পচার আছে, লাইট ডিজাইন আছে, সাউন্ড খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এলিমেন্টস, বিশেষ করে আমার কাজের মধ্যে, হ্যাঁ, সেখানে। এবং পারফরমেন্সও আছে, এবং আমার পারফর্মার কিন্তু ওই অডিয়েন্সরা, এবং তারা কতটা দেখবে। যেমন আমরা ধরো এই যে স্টুডিও তোমার সঙ্গে আমি কথা বলছি, আমরা আড্ডা দিচ্ছি, এখানে হয়তো দর্শক আমাদের দুজনকে দেখছে, আলোটাকে দেখতে পাচ্ছে না, ক্যামেরাটাকে দেখতে পাচ্ছে না, যিনি ক্যামেরা ম্যান তাকে দেখতে পাচ্ছে না, কারণ সেগুলোকে আমরা আড়াল করে রেখেছি। আমরা শুধু যেটুখানি দেখাবো, দর্শক শুধু সেটুখানি দেখবে। কিন্তু দুর্গাপুজো এমন একটা ক্ষেত্র যেখানে দর্শক এসে একটা 360 স্পেসের মধ্যে রয়েছে, এবং তার ভিজুয়ালটাকে আমি কন্ট্রোল করছি, যে আমি কতটা তাকে দেখতে দেবো, কোনটা দেখাবো, কতটা আলোতে দেখাবো, কোনটা কোন আলোতে দেখাবো না।
এবং কোথা দিয়ে তাকে নিয়ে যাব এবং কোথা দিয়ে আলটিমেটলি ওই যে মেন প্রোটাগনিস্ট দুর্গা দেখে আবার সে বেরিয়ে আসবে। তো এই যাত্রাপথটা কিন্তু আমার পুরো কাজের একটা অঙ্গ, স্ক্রিপ্ট বলতে পারো, যেটা দুর্গাপুজোয় যে স্ক্রিপ্টটা প্রথম তৈরি হয় প্রথম একটা ভাবনা থেকে, সেরকম এই ডায়াগ্রামটা আমাদের স্ক্রিপ্ট। এইটা আমরা প্রথম আমার কাজের ক্ষেত্রে এটা আমি প্রথম তৈরি করি, যে এই ডায়াগ্রামটা যে কোথা থেকে মানুষ এসে কতটা দেখবে এবং তার মধ্যেই গল্পটা তৈরি করা হয়। তো যাই হোক, ঋতুদার কথা যখন বললে, সুতরাং সেটা তো একটা বিশাল অভিজ্ঞতা। মানে আমার 7 বছর আমি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট। আমি ঋতুপর্ণ ঘোষের প্রসঙ্গে আসবো, তার আগে আরেকটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে। এপিজে আব্দুল কালাম ওই রকম একটা মানের মানুষের হাত থেকে যখন এই জাতীয় পুরস্কারটা তুমি গ্রহণ করলে এবং দিল্লিতে, সেই এক্সপিরিয়েন্সটা, সেই দিনে সেই মুহূর্তের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আসলে এটা বলে না যে ডেস্টিন, হ্যাঁ আমি খুব বিশ্বাস করি কিছু না সব কিছু মানে লেখা থাকে। এবং আমি খুব সৌভাগ্য মানে এই সব ক্ষেত্রে যে আমি এমন একটা সময় কলকাতায় শিল্পচর্চা করছি যখন দুর্গাপুজো হয়। হ্যাঁ, সারা পৃথিবীতে কোনো শিল্পী যারা আর্ট প্র্যাকটিস করে তারা এরকম সুযোগ পায় না। তা আমি সেই সুযোগটা পেয়েছি। আবার আমি আর্ট কলেজ থেকে বেরিয়ে যখন প্রথম আমি ওই বুটিক স্টেপ তৈরি করেছিলাম, সেখান থেকে মানে আমি কোনোভাবেই ঋতুপর্ণ ঘোষ কেন, চলচ্চিত্রের কোনো লোকের সঙ্গে যে আমার এইভাবে আলাপ হয়ে যাবে বা তার সঙ্গে যে আমি 13টা বছর একসঙ্গে কাটিয়ে আসবো, সেটা কল্পনাও করতে পারিনি। মানে আর্ট কলেজে তো যখন আমি টেক্সটাইল নিয়ে মাস্টার্স করছি, আমি তো জানি না আমি চলচ্চিত্রে, আমি ভেবেছিলাম আমি তখন সর্বরিদি হচ্ছে পোশাক, মানে ছেলেদের পোশাক নিয়ে তাকেই বুঝতাম, মানে কলকাতা শহরে। এবং আমি তাকে দেখেই কিন্তু ইন্সপায়ার হয়ে পুরুষের ওই পাঞ্জাবি পোশাকের ডিজাইন তৈরি মানে করছিলাম, মহিলাদের শাড়ি প্রিন্টিং টেকনোলজি, তারপর উইভিং কাজে লাগিয়ে একটা নতুন ধরনের মানে ডিজাইন তৈরি করবার কথা ভাবছিলাম। আমি ভেবেছিলাম আমি এই জায়গাতেই আমি আমার চর্চাটা করবো। 98 সালেই তো সম্ভবত মনে হয় সেই ব্লক প্রিন্ট দিয়ে কাজ, না 2002 সালে সহযাত্রীতে কাঠের ব্লক মানে রিফ্লেকশন সেখানে ঘটলো। হ্যাঁ, সেখানে রিফ্লেকশন ঘটেছে। আমি এরকম আমার এখন পর্যন্ত যা কাজই আমি করেছি তাতে কিন্তু টেক্সটাইলের যে ব্যবহার, মানে ওই টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল যে মিডিয়ামটার মানে একটা খুব পর্যাপ্ত ব্যবহার কিন্তু দেখা যায় বিভিন্ন রকমভাবে। তো যাই হোক, তা সেই যেটা বলছিলাম তোমার ঋতুপর্ণ ঘোষের সঙ্গে সেই সূত্র ধরে, হ্যাঁ সেই সূত্র ধরে যে ধরো প্রথমেই ওর মতো একজন ডিরেক্টরের সঙ্গে আমার আলাপ হয়ে যাওয়া, এবং প্রথম 2-3টে ছবি ওনার তখন বাড়িওয়ালি, উৎসব, তিতলি, শুভ মহরত, এখানে ছোট ছোট কমিশন ওয়ার্ক উনি বলতেন, আমি করে দিতাম যা যা ওনার প্রয়োজন হতো। মানে প্রিন্টিংয়ের হয়তো ওনার আপলস্ট্রি দরকার ছিল, ওনার হয়তো পর্দা ফার্নিশিংয়ের দরকার ছিল, হয়তো মানে উৎসবে বোম্বাদার পাঞ্জাবির মানে ডিজাইনটা দরকার ছিল, খুব সিম্পল কিন্তু মাপ দিয়ে তৈরি করে দেওয়া, তো সেগুলো করে দিতাম। কিন্তু এই 2002 সালে যখন আমি কাঠের ব্লকের পুজোটা করলাম, তা আমার তখন ঋতুদার সঙ্গে অলরেডি এতগুলো ছবিতে কাজ করেছি, আমি ডাইরেক্টলি হয়তো শুটিং ইনভলভ ছিলাম না, মানে ইউনিট মেম্বার হয়ে যায়নি, কিন্তু যেহেতু আমি এতগুলো ছবিতে পরপর কাজ করছিলাম, ওনার সঙ্গে একটা সখ্যতা তৈরি হয়েছিল। তা আমি আবদার করি ঋতুদাকে, বলি যে আমার সহযাত্রীর পুজোটাকে তোমাকে দিয়ে ওপেন করাবো। তো বলছে তুই দুর্গাপুজো করিস? মানে আমি কিন্তু 2001 দুর্গাপুজো করিনি কলকাতা শহরে, তখন মাস্টার্স চলছিল কলেজে, আমার বুটিকটাও বেশ বড় হয়ে গেছিল তখন, তা একসঙ্গে অতগুলো কাজ করার মতো আমার সেই সামর্থ্যও ছিল না আর মানসিকতাও ছিল না। তা আমি আবার 2002-তে যখন আবার পুজোতে ব্যাক করি, ওই কাঠের ব্লকের পুজো ঋতুদাকে দিয়ে ওপেন করাই সহযাত্রীতে। তা আমার তখন হয়তো মনে হয়েছিল ঋতুদার যে কি ব্যাপার, এইরকম একটা স্ট্রাকচারাল স্পেস ক্রিয়েট করলো সুশান্ত, আর প্রচণ্ড মানে পছন্দ হয়েছিল ঋতুদার ওই পুজো মণ্ডপটা এবং তার ভাবনাটা, তার উপস্থাপনাটা। এবং তারপরেই মনে হয় ঋতুদা, তার 1 মাস পরেই আমাকে ঋতুদা বলে যে তখন চোখের বালির মানে স্ক্রিপ্টিং তৈরি হচ্ছে, শুটিং শুরু হবে। তা ঋতুদা বললো যে তুই সময় করতে পারবি বাবু, আমার চোখের বাড়িতে তুই পুরোপুরি এটা দেখবি, কস্টিউম আর ইন্টেরিয়ারটা দেখবি, মানে ইউনিটের সঙ্গে। তখন বিবি রায় ছিলেন, বিবিদি ছিলেন অনেকদিন ঋতুদার সঙ্গে সহযোগী হিসেবে এই ইন্টেরিয়ার ডিজাইন এবং ওই শিল্পটা বিভাগটা দেখবার জন্যে। চিঙ্কুদা মানে ইন্দ্রনীল ঘোষ ওনার আর্ট ডিরেকশনের কাজ করতেন। তা আমায় বললো তুই যুক্ত হয়ে যা, বিবিদির সঙ্গে একসঙ্গে কাজ করবে। তো এই সুযোগটা যে পেলাম,
এটা মানে আমি তো মানে এতটাই সৌভাগ্যবান যে হঠাৎ করে ওই রকম একটা মানুষের সান্নিধ্য পাওয়া। এবং আমি তো, আমার কাছে ঋতুপর্ণ ঘোষ একটা ইনস্টিটিউশন। এবং আমি কোনো দিন মানে আমি ঋতুদার সঙ্গে 13 বছর হয়তো 14-15টা ছবিতে কাজ করেছি, আমি কোনো দিন ঋতুদাকে কিন্তু না মানে প্রফেশনাল দিক দিয়ে আমি দেখিনি যে আমি ঋতুদার সঙ্গে কাজ করছি মানে ঋতুদা কি অর্থ পাবো, তুমি কি দেবে আমাকে, কিচ্ছু। আমি কোনোদিন মুখ দিয়ে একটা কথা বলিনি। ঋতুদা যা বলতেন ছবির পরে আমাকে ওই থ্রু প্রোডাকশন ম্যানেজার দিয়ে দিতেন, কারণ আমার কাছে ওটা অর্থ উপার্জনের জায়গা ছিল না। আজকের আমি দুর্গাপুজো যখন প্রথম শুরু করেছি সেটাও আমার কাছে অর্থ উপার্জনের জায়গা ছিল না। আজকের আমি তোমার এই চ্যানেলের মাধ্যমে নতুন অনেক ছেলের একটা প্ল্যাটফর্ম হয়েছে দুর্গাপুজো। আজকের আমি, সনাতনদা, ভবতোষ, অমরদা, বন্দন, সোমনাথ, যখন প্রথম দিকে এরা শুরু করেছিলাম, প্রশান্ত, আমরা কিন্তু কেউই এতটা প্রফেশনাল ছিলাম না। আমরা দুর্গাপুজোর ওই মাঠটাকে ভালোবেসে কাজ করতে এসেছিলাম, আমরা একটা স্কোপ পেয়েছিলাম, আমরা একটা সুযোগ করে দিয়েছিল কর্মকর্তারা মানুষের কাছে পৌঁছবার আমাদের কাজটা নিয়ে গিয়ে, সেইটা করেছিলাম। পরে কিন্তু এটা এবং আস্তে সেখানে আস্তে তো এই আমরা বিগত কয়েক বছর দেখলাম আরো একটা উল্লেখযোগ্য যে শুধু ছেলেরা নয়, তার সঙ্গে মহিলা শিল্পীরাও একদম একদম একবারে একদম একদম মানে খুব, কিন্তু জোড়ায় আমার জোড়ায়ও কাছে, কাজ করছে আর কি। হ্যাঁ, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে এই যে সুযোগটা তারা পাচ্ছে তার কতটা সদ্ব্যবহার তুমি করতে পারছো। হ্যাঁ, তো সেরকম ঋতুপর্ণ ঘোষ আমার জীবনে একটা ইনস্টিটিউশন। ওই যে 13 বছর আমি ওনার সান্নিধ্যে থেকে যা শিখেছি, ওনার যে সেন্স অফ এস্থেটিক মানে জাস্ট অকল্পনীয়। এবং আমরা মনে হয় এটার আগেই আলোচনা করছিলাম যে আজকের বাংলা ছবি আর ঋতুপর্ণ ঘোষের বাংলা ছবি আর 60s আর 80s যে বাংলা ছবির স্বর্ণযুগ আমরা বলে থাকি, কোথায় আলাদা হয়ে যাচ্ছে। না, এখানে আরেকটা বড় প্রসঙ্গ আমার আসছে, সেটা হচ্ছে যে সফল একজন এরকম কস্টিউম ডিজাইনার এবং ওই রকম একজন পরিচালকের সঙ্গে কাজ করা এবং তারপরে জাতীয় পুরস্কার পাওয়ার পর তো প্রচুর কাজ আসার কথা, এটাই তো আমরা জানি স্বাভাবিকভাবে। কাজের যারা গতি ধারা থাকে তাতে সেরকমই হওয়ার কথা। আরো অনেক সিনেমা আসবে, তারা তাদের কাজ নিয়ে আসবে, কারণ সফলতাই তো কাজকে নিয়ে আসে। কিন্তু আমরা সেটা হতে দেখলাম না। আমরা উল্টো দিক থেকে দেখলাম যে যে শিল্পটার মধ্যে সেটা তো প্যাশন ছিল, কিন্তু সেখানে আমরা অনেক বেশি প্রতিষ্ঠিত হতে দেখলাম শিল্পীকে। তো এই যে ঘটনাটা, এটা কেন ঘটলো? তাহলে কি কোনো এর পেছনে অন্য কোনো কারণ আছে? আজকের যে এই যে বলা হচ্ছে যে আমাদের টলিগঞ্জের যে ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, তার কি কোনো প্রেশার বা সেখানে কোনো বাধ্যবাধকতা ছিল? না, আমার এই যে চলচ্চিত্র জগতে কাজ করাটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল না। আমার কাছে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে থাকাটা ইম্পর্টেন্ট ছিল। আর দেখো, একজন যদি শিল্প চর্চা করেন যে ক্ষেত্রেই হোক, তার যে স্যাটিসফ্যাকশনটা কোন ফর্মে আসছে সেটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন ঋতুদার সঙ্গে যুক্ত হয়েছি 2002 সালে, ধরো মানে কোর ইউনিট মেম্বার হিসেবে চোখের বালি থেকে, তখন কিন্তু আমার কাছে 3টে রাস্তা ছিল শিল্পচর্চা। একটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ, একটা হচ্ছে আমার বুটিক যেখানে আমি মানে আমার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যে চর্চাটা করছিলাম, আরেকটা হচ্ছে কলকাতার মাঠ আর রাস্তা, দুর্গাপুজো। এই 3টে জায়গার মধ্যে আমি যদি ঋতুপর্ণ ঘোষকে শুধু ইনস্টিটিউশন হিসেবে দেখলাম, আমি কিন্তু বুটিকটা যেটা করছিলাম সেটা হয়তো আমার কাছে উপার্জনের জায়গা হিসেবে দিচ্ছিল, হ্যাঁ, কিন্তু শিল্পীর স্বাধীনতা নতুন করে আমাকে খোঁজার জায়গা আমাকে দুর্গাপুজো দিচ্ছিল। তা আমি 2004 সালে, খুব বেশি দিন কিন্তু আমি 2004 সালে, তখনও দুর্গাপুজো যে এই জায়গায় আসবে আমি জানতাম না, কেউই জানতো না। কিন্তু আমি আমার বুটিকটাকে আমি বন্ধ করে দিলাম। যে আমার মনে হলো যে আমি ঋতুদার সঙ্গে ছবিতে কাজ করব, যেটুখানি ওখান থেকে ঋতুদা আমাকে অর্থ দিচ্ছে আমার জীবনযাপনের জন্য যথেষ্ট। আমার অর্থের অতটা আমার পিছনে দৌড়বার, আমার ওই ইঁদুর দৌড়ে আমি নিজেকে কোনোদিনই ভাসাতে চাইনি, আজও আমি চাই না, বলছি আমি কেন চাই না। কিন্তু দুর্গাপুজো আমাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছিল যে এতগুলো মানুষের কাছে আমি শিল্পটাকে নিয়ে পৌঁছে যেতে পারছি এবং আমি আমাকে খোঁজার চেষ্টা করছি ওই প্ল্যাটফর্মে গিয়ে দুর্গার সঙ্গে। হ্যাঁ, তা এই যে একটা সংযোগ স্থাপন করছিল, আমি এইটাকে বেছে নিতে চেয়েছিলাম। তা আমি ওই জন্যে খুব সিরিয়াসলি এই চর্চাটার মধ্যে ছিলাম। এবং এখানেও আমার কাছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ফেজ এসছে ঋতুদার ছবির ক্ষেত্রে, যে অন্তর্মহল পর্যন্ত
ঋতুপর্ণ ঘোষের অন্তর্মহলে মনে আছে ঋতুদার ছবি আমাদের আগস্ট মাস, হ্যাঁ ওই সময় শ্যুট হচ্ছিল আমাদের লাহাবাড়িতে ঠনঠনিয়ার ওখানে। তা আমার দায়িত্ব ছিল ঋতুদার, যেহেতু আমি এই প্রোডাকশন ডিজাইনিং ব্যাপারটা দেখতাম, যে পুরো স্পেশাল প্রপস, কস্টিউম, ডিজাইনিং, সেট, এটার ব্যাপারে তা যা কিছু পারচেজিং আমাকে করতে হতো। আচ্ছা, হ্যাঁ, তা ওই যখনই কোনো কিছু পারচেসিং করতে বেরোতাম তখন তো আমার কাজ চলছে, দুটো কাজ 2004 সালে, সন্তোষপুরে একটা সেলিমপুরে। তা আমি ওই লাহাবাড়ি থেকে গাড়ি নিয়ে চলে এসেছিলাম এইখানে, কারণ আমার তখন ওখানে এতগুলো লোক কাজ করছে, একটা প্রবলেম হয়েছে, এখানে এসেছি। ঋতুদার কানে গেছে যে সুশান্ত এত দেরি করে আসছে, নিউ মার্কেটে যায়নি, ও গেছিলো সন্তোষপুরে, কারণ প্রোডাকশন ম্যানেজার গাড়ি দিয়েছে, সে তো জানবে। তা ঋতুদা তখন প্রচণ্ড রেগেও গেছিলো যে তুই আমাকে না বলে কেন গেছিস। আমি ঋতুদাকে আমিও পরিষ্কার বলেছিলাম, দেখো এত প্রবলেম হয়েছে, অতগুলো লোক বসেছিল, আমাকে যেতেই হতো, না গেলে হবে না। তারপরে আমি দেখেছি যে ঋতুপর্ণ ঘোষ ঋতুদা গরম একদম সহ্য করতে পারতেন না। মানে ঠান্ডাতে যেখানে আমরা হয়তো একটা সোয়েটার একটা চাদর নিয়ে বসে আছি, ঋতুদার ঘরে 2টো এসি 1.5 টনের একদম ফুল অন থাকতো, সঙ্গে আবার পাখা। আমাদের জন্য, প্রত্যেকের জন্য, যারা আমরা স্ক্রিপ্ট রিডিংয়ে যেতাম বা হয়তো প্রি প্রোডাকশানে যেতাম, আমাদের জন্য আলাদা তোষক থাকতো সবাই। কিন্তু ঋতুদা একটা ফিনফিনে গেঞ্জি একটা টি শার্ট পরে বসে রয়েছে ওই ঠান্ডার মধ্যে, এত শীত কাতুরে ওরকম একজন মানুষ ছিল। তার ঋতুদা ওই শীতের সময় শুটিংটা বেশি পছন্দ করতেন, যা আমাদের শ্যুট হয়েছে ওই সময়। তার ঋতুদা তারপরে একমাত্র নৌকাডুবির একটা ফেস শান্তিনিকেতনে শ্যুট হয়েছিল বোলপুরে, যেটা দুর্গাপুজোর আগে। তা সেটা যেহেতু দুর্গাপুজো, ঋতুদা বলেও দিয়েছিল যে তোকে আর যেতে হবে না শান্তিনিকেতন, কিন্তু যে জিনিসগুলো দরকার বানিয়ে দে। কিন্তু তারপরে মেন ফেসটা আমাদের বেনারসে শ্যুট হয়েছিল, ওরা সেটা দুর্গাপুজোর পরে করব। তা আমার তারপরে ওই অন্তর্মহলের পরে ঋতুদার যতগুলো ছবি স্টিল হচ্ছে সত্যান্বেষী যা হয়েছিল সব পুজোর পরে শ্যুট হয়েছিল। তার সেটাও আমাকে না কোথাও গিয়ে যেন ওই আমার পুরো যে যাত্রাটার মধ্যে সহযোগী হয়ে উঠেছিল। আমাকে কোনোদিন চিন্তা করতে হয়নি যে ওই রকম দোনো মনে করতে না, আমি একদম ফ্রি একটা মস্তিষ্ক নিয়ে দুর্গাপুজোর মাঠে 3 থেকে 3.5-4 মাস ওখানে পড়ে থাকতাম, তারপরে একটু ব্ল্যাঙ্ক স্পেস, আবার ঋতুদার সঙ্গে যুক্ত হতাম। তা আমার এইভাবেই চলছিল। কিন্তু অল অফ এ সাডেন 2013-তে উনি আমাদের ছেড়ে চলে যান, যেটা আমার জন্য তো প্রচণ্ডভাবে একটা শকিং। আমার মনে হয় বাংলা চলচ্চিত্র জগতে বা বাঙালি সংস্কৃতি জগতের খুব বড় একটা ক্ষতি। এবং যেটা আমরা বলছিলাম যে ধরো 80-এর দশকের বা 60-এর দশকের যে স্বর্ণযুগের বাংলা ছবি আমরা দেখতে পাই, তারপরে কিন্তু বাঙালি দর্শক বাংলা ছবি থেকে মুখ ফুরিয়ে নিয়েছিলেন, সেইটাকে হলমুখী করে নিয়েছিলেন কিন্তু ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, এই ধরনের কিছু ব্যক্তি আবার মানুষকে কিন্তু বাংলা সিনেমা দেখতে নিয়ে এসেছিলেন। অন্তত মধ্যবিত্ত বাঙালিকে তো অবশ্যই হ্যাঁ। কিন্তু আজকের দিনেও যে বাংলা ছবি তৈরি হচ্ছে, কিন্তু সেটা কতটা বাংলা ছবি হচ্ছে? ঋতুপর্ণ ঘোষের সিনেমা যতটা বাংলা সিনেমা, ঠিক ততটা সমসাময়িক সিনেমাও, হ্যাঁ, যে তার মধ্যে বাঙালি আনাটাও ছিল, বাংলা শব্দের ব্যবহার, তার যে স্ক্রিপ্ট, তার যে লেখা, তার যে চলচ্চিত্রের ভাষা, সেটা কিন্তু আদ্যপ্রান্ত একটা বাংলা সিনেমার। কিন্তু আজকের বাংলা সিনেমা গিয়ে দেখেও কোথাও গিয়ে বাংলা সিনেমা মনে হয় না, তার মধ্যে যেন কোথাও গিয়ে আমাদের বাঙালি আনাটা হারিয়ে যাচ্ছে। সেই জন্যেই হয়তো বাংলা সিনেমার গতিপথ এতটা নিম্নমুখী। তা যাই হোক, সেটা তো আলাদা আরেকটা বিষয়। হ্যাঁ, তা আমার কাছে ঋতুপর্ণ ঘোষ একটা স্বপ্নের মতো একটা ফেস, যে এই 13টা বছর, যে মনে হচ্ছিল যেন আমরা একটা ড্রিম সিকোয়েন্সের মধ্যে রয়েছে, ওরকম একটা ব্যক্তির সান্নিধ্যে এসে এতগুলো জায়গায় কাজ করা। না, এইখানে সাংবাদিকদের তো একটু দুষ্টু বুদ্ধি হয়, এই জন্য সাংবাদিকরা প্রশ্ন করে, আর প্রশ্ন করা ছাড়া সাংবাদিকের আর কোনো কাজ নেই। তো সেই রকম একটি দুষ্টু প্রশ্ন যদি করি আর কি, যে এই যে একটা মানুষ, একজন শিল্পীকে তো প্রফেশনালিও শিল্পী হয়ে উঠতে হয়, তার একটা যাপনের প্রসঙ্গ থাকে, আর্থিক উপার্জনের প্রসঙ্গ থাকে। এই যে অনেকটা দুটো নৌকোতে পা দিয়ে চলা, অর্থাৎ আমার কাছে সিনেমাটাও আছে, আমার কাছে দুর্গাপুজোটাও আছে, যখন যে দিকটায় ভাটা পড়বে আমি আর একটা দিকে শিফট হয়ে যেতে পারবো। এটা কি অন্তরালে তার মধ্যেও কোনো একটা এইরকম ভাবনা কাজ করেছে? না, কোনোদিনই কাজ করেনি। কারণ আমি তোমায় প্রথমেই বললাম যে ঋতুপর্ণ ঘোষের কাছে আর অর্থ উপার্জন করাটা না, আর শিল্প চর্চা করাটা,
দুটো মেরু। তুমি যদি মনে করো যে আমি শিল্প চর্চা করে অর্থ উপার্জন করব, তুমি কোনোদিন শিল্পী হতে পারবে না। মানে শিল্পী প্রথমত হওয়া যায় না, তুমি শিল্প চর্চা করতে পারবে না। মানে নিখাত শিল্প চর্চা হচ্ছে একটা আধ্যাত্মিক যাপন, হ্যাঁ, সেটা তুমি পারবে না। আর অর্থ উপার্জন করা হচ্ছে একটা বিজনেস পলিসি, কমার্শিয়াল অ্যাটাচমেন্ট উইথ ইউর মাইন্ড, যে আমি যেটা করছি ব্যাক অফ দ্য মাইন্ড আমি চিন্তা করছি ওটা কিভাবে বেচবো, ওটা মানুষ খাবে কিনা। আর শিল্প চর্চা হচ্ছে মানুষ খাক কি না খাক আমার দেখার দরকার নেই, সেটা বেচুক বা না বেচুক আমার দেখার দরকার নেই। আমার ভেতরের যাপনটা যেটা বলছে, আমি যেটা চাইছি, আমি যেটা দেখছি, সেটা আমি রিপ্রেজেন্ট করছি। সেটা পড়ে থাক, জঞ্জাল হয়ে পড়ে থাক, আমি চলে যাবার পরে মানুষ দেখুক। সেই জন্যই আজকে ভ্যান গগ, হ্যাঁ, সেটা হচ্ছে শিল্পীর জীবন। তা আমার ওই যে ঋতুদার সঙ্গে থাকাকালীন তখন দুর্গাপুজো এইরকম জায়গায় আসিও নি আমি। মানে কি টাকা পাই দুর্গাপুজো থেকে সেটাও আমি জানি না। তবু আমি আমার বুটিকটা বন্ধ করে দিলাম, যেটা আমার উপার্জনের জায়গা ছিল। বুটিকটা কিন্তু আমার উপার্জনের জায়গা ছিল, কারণ ওটা আমি কমার্শিয়ালভাবে ব্যবহার করতাম, ওই ডিজাইন সেন্সটা। এবং সেইটার প্রত্যেকটা শাড়ি তৈরি করতে পারার আগে আমার ভাবতে হতো যে এটার আঁচলটা মহিলাটার কোথায় এসে পড়বে, এর রঙের কম্বিনেশনটা আদৌ ঠিক হচ্ছে কিনা, এটা আদৌ এখনকার যে রঙের মানে এবছর যে রঙগুলো চলছে তার কাছে গিয়ে পৌঁছচ্ছে কিনা, কারণ ওটা খুব মার্কেট ওরিয়েন্টেড। আর আমি দুর্গাপুজো যেটা করি তার মধ্যে কিন্তু মার্কেটের সঙ্গে দূর দূরান্ত কোনো রকম সংযোগ নেই। হয়তো আমি পাবলিক প্ল্যাটফর্মেই করছি, কিন্তু খুব মজার বিষয় হচ্ছে এই যে দুর্গাপুজোটা আমাকে এত স্বাধীনতাটা দিয়েছে, এবং আমি কেন সব কিছু ছেড়ে দুর্গাপুজো করছি। আমি কি এখন অনেক মানুষ অনেক রকমভাবে আমার কাছে কাজ নিয়ে আসে, ইন্টেরিয়ার থেকে শুরু করে তার স্টেজ ডিজাইনিং থেকে শুরু করে তার আরও নানান রকমভাবে আসে, কিন্তু আমি সব কিছু রিজেক্ট করে দিই। কারণ আমি সারা বছর ওই ভাবনাটার সঙ্গে থাকতে চাই, দুর্গা যাপনের সঙ্গে থাকতে চাই। না হলে আমি ওইখানে গিয়ে পৌঁছতে পারবো না। ওই যে 3 মাস আমি মাঠে যে দাঁড়িয়ে থেকে কাজটা করি, তার পিছনে 9 মাসের যাপনটা থাকে, তবেই গিয়ে 3 মাস আমি ওখানে দাঁড়িয়ে থেকে কাজটা করতে পারি। আর এই 9 মাস যদি আমি কন্টিনিউয়াস একটা প্রোডাকশানের মধ্যে থাকি, তাহলে আমি একটা রোবটের মতো শুধু প্রোডাকশানই করব। আমি আমার যাপনটাকে না একটা রাস্তার মধ্যে দিয়ে এগোতে পারবো না, হ্যাঁ, যেটা আমার কাছে অচেনা রাস্তা কন্টিনিউয়াস। তা আমি সেই যাপনটাকে বিশ্বাস করি। আমার কাছে অর্থটা কোনো দিনই ইম্পর্টেন্ট ছিল না, আজকেও নেই। কারণ আমি জানি যে আমি যদি অর্থের দিকে তাকাতে চাই, আমার কাছে অনেক রাস্তা খোলা আছে, আমি সেখানে গেলেই আমি অর্থ উপার্জন করতে পারবো। কিন্তু আমি এই স্যাটিসফ্যাকশনটা পাবো না, আর আমি ওই যাপনটা চাইও না। বেশ, আমাদের এই পডকাস্টের মধ্যে দিয়ে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, তাদের মধ্যে অবশ্যই অনেকেই আছেন যারা উদ্যোক্তা। তারা কিন্তু সরাসরি জেনে গেলেন আজকে শিল্পী সুশান্ত শিবানী পাল তিনি অন ক্যামেরা বললেন যে তিনি অর্থের পিছনে নেই, ফলে আপনারা যে কোনো অর্থ দিয়ে তাকে পরবর্তী এবং সামনের দুর্গাপুজো যদি হয় এবং যদি ওই রকমভাবেই হয়, আপনাদের জন্য একটা স্কোপ রয়ে গেল কিন্তু, হ্যাঁ, কারণ উনি একবারে অর্থেতে নেই। যাই হোক, আমরা একটু ফিরে আসি। একটা জিনিস খুব উল্লেখযোগ্যভাবে আমরা দেখলাম যে একটা সময় ধরে সেটা শাসক দল চেয়েছিলেন সেইভাবে যে আমাকে ঘিরে একটা কুল তৈরি হোক যারা কোনো না কোনোভাবে মানুষের কাছে তারা জনপ্রিয়, সেটা সিনেমার জগৎ হোক, থিয়েটারের জগৎ হোক, ছবি আঁকার জগৎ হোক, এবং একটা বৃত্ত তৈরি হয়ে গেল এবং সেখানে সত্যি তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হলো। কিন্তু তারা সেই সম্পর্কটা শুধুমাত্র তার মধ্যে সীমাবদ্ধ রইল না, সরাসরিভাবে রাজনৈতিক মঞ্চে তাদের হাজির করানো, তাদেরকে এইখানে কোথাও আর তিনি এই রাজনীতির বাইরে থাকতে পারলেন না। সেখানে আমরা একটা ব্যতিক্রমী চরিত্র, বেশ কয়েকজন ব্যতিক্রমী চরিত্র আছে, তার মধ্যে কিন্তু একটা ব্যতিক্রমী চরিত্র তুমি, যেখানে আমি তোমাকে কোনো রাজনৈতিক মঞ্চে শাসক দলের এত কাছে থাকার পরেও কোনো রাজনৈতিক মঞ্চ, কোনো রাজনৈতিকভাবে তোমাকে ব্যবহার করা আমরা দেখিনি। তাহলে এই যে যারা গেছেন এবং এইটা যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে আমি ভয় পেয়ে গেছি, বা আমাকে জোর করা হয়েছিল, বা আমি কোনো না কোনো বাধ্যবাধকতার কারণে গিয়েছি, এইটা কি সঠিক, নাকি তাদেরও একটা ক্ষমতার লিপ্সা বা অন্য কিছু
লিপ্সা ছিল, যেই লোভে পড়ে তারাও সবসময় শাসকের কাছাকাছি থাকতে চেয়েছে। আমি একটু আগেই বললাম যে সংস্কৃতি চর্চা যিনি করেন, যিনি প্রকৃত অর্থে ওই শিল্পের সঙ্গে যাপন করতে চান, তার কাছে সময় কোথায় এত কিছু করবার? আর তাকে তাকে কি তাকে কি প্রমাণ করবার আছে? তাকে একটাই প্রমাণ করবার আছে, আমি যদি ক্যানভাসে ছবি আঁকি, ওই ক্যানভাসটার মধ্যে আমি আছি কিনা। আমি যদি কবিতা লিখি, ওই কবিতার মধ্যে আমি আছি কিনা। আমি যদি সাহিত্যিক হই, ওই সাহিত্যটার মধ্যে আমি আছি কিনা। এইটাই তার প্রমাণের দায়, আর কিছু দায় নেই। আমার কিসের দায় যে আমি একটা ক্ষমতার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকবো? যখনই আমি যাচ্ছি, তার মানে আমার একটা প্রায়োরিটিস আছে, কিছু আমার একটা উদ্দেশ্য কিছু আছে, না হলে আমি যাব না। আমি যখনই যাচ্ছি আমি একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। প্রত্যেক ক্রিয়ার তো একটা বিপরীত, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি যাচ্ছি তার মানে কি ওখান থেকে কিছু আমার চাই রিটার্ন। আমি উইদাউট রিটার্নের জন্য যাচ্ছি না। এবং এই যাদের বৃত্ত বলায় যাই বলো না কেন, এখন যাক মানে আস্তে আস্তে সব প্রতিদিন, এখন তো ছেড়ে দেবা কেঁদে বাঁচি না প্রতিদিন যা যা উন্মুক্ত হচ্ছে, এবং এটা খুব স্বাভাবিক। আমি মানে কারুকে ছোট করে বলছি না, এটা বলাটাও ঠিক হবে কিনা জানি না, দৃশ্যটা আমার কাছে, কিন্তু এটা বাস্তব। সেটা আজকে আমি তোমার এই পডকাস্টেই বলছি। এই যে ধরো প্রকৃত অর্থে হয়তো কেউ একজন ওই চর্চার মধ্যে ছিলেন, এবং তার জার্নিটাকে কিন্তু অবজ্ঞা করার মতো ক্ষমতা বা দৃশ্যটা আমাদের কারোর নেই। উনি একটা লেভেল পর্যন্ত ওই আধ্যাত্ম চেতনার মধ্যে দিয়েই ওনার শিল্প জগতের মধ্যে বিচরণ করছিলেন। কিন্তু একদিন এমন একটা মোহ তাকে ঘিরে ফেললো, সে সেখান থেকে বিচ্যুতি ঘটলো, এবং সে ওই বলয়ের কাছে গিয়ে পৌঁছে গেল। এবং যেদিন থেকে বলয়ের কাছে সে কম্প্রোমাইজ করা শুরু করলো, সেই দিন থেকে ওই আধ্যাত্মিক চেতনা থেকে ততটা বিচ্ছিন্ন হয়ে গেল, তার যে শিল্প যাত্রাটা ওখানে বন্ধ হয়ে গেল। এবং এই যে আমি যে কথাগুলো এখন বললাম, তুমি যে সকল বলয়ের কথা বলছো, তাদের যে শিল্প যাপন ছিল, তারা কিন্তু জলাঞ্জলি দিয়ে ওইখানে সংযোজিত হয়েছিল। তা আমার মনে হয় না যে তারা প্রকৃত অর্থে ওই মোহের লোভে এটা হয়েছে। এই মোহ খুব কঠিন জিনিস। আজকে হয়তো তুমি বলছি আমি এত কথা, এতদিন বললে তুমি এনাকে দেখা যায়নি, হয়তো আগামী দিনে আমাকে দেখা যাবে। এই প্রসঙ্গটা পরেই থাকতো। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে এই কথাগুলো যতটা সহজে, যতটা সাহস নিয়ে পাবলিকলি বলা যাচ্ছে, সত্যিই কি এই রাজ্যে সেই পরিস্থিতি ছিল? আমার যদি তুমি এই প্রিভিয়াস 15 বছর যে সময়ের কালের তুমি কথা বলছো, আমি 27 বছর ধরে দুর্গাপুজোয় চর্চা করছি, বা এই 28-29 বছর ধরে আমার একটা মানে আর্ট কলেজে ঢোকার সময় থেকে ধরো 30 বছরের একটা শিল্প যাপন আছে। এবং কিন্তু সেই শিল্প যাপন তো আমার ছোটোবেলা থেকে, যেদিন জ্ঞান হয়েছে সেদিন থেকেই আমি বহন করছি। তো এই 30 বছরের যে শিল্প যাপন, তার মধ্যে যদি তুমি কোনো রকমভাবে আমার প্রিভিয়াস এত ধরো পডকাস্ট, এত লোকের কথাবার্তার মধ্যে আমাকে যে যখন যে কথাই জিজ্ঞেস করেছে, আমার কাছে কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড আমি এরকমভাবেই উত্তর দিয়েছি। এবং আমার কোনো দিনই মনে হয়নি, আমি তোমাকে বললাম না, আমার প্রায়োরিটিস হচ্ছে আমার নিজের স্যাটিসফ্যাকশনটা, আমার নিজের শিল্প যাপনটা, আমার কাছে সেইটা প্রায়োরিটিস। আমার কাছে যদি আজকের সত্যি সত্যি অর্থের পিছনে আমি দৌড়াতে চাইতাম, আজকে কলকাতা শহরে এই 56টা পুজোর মধ্যে বেশিরভাগ পুজো কিন্তু আমি ওই প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত নেতা মন্ত্রীদের পুজোই করেছি। হয়তো প্রথম দিকে এরকম অনেক ক্লাব, তখন অনামী ক্লাব ছিল, সেই ক্লাবেও পুজো করেছি। সেই ক্লাব আজকের একদম মানে প্রতিষ্ঠিত বড় নামী ক্লাব হয়ে গেছে, এরকম প্রচুর ক্লাব আছে। আবার অনেক ক্লাবে আমি কাজ করেছি, তারা খুব প্রতিষ্ঠিত, তাদের পিছনে ওই রকম হয়তো একটা মানে নেতা বা মন্ত্রীর কোনো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি একটা যোগাযোগ ছিল, সেই পুজোও আমি করেছি। কিন্তু ওই পুজোই করেছি, তাদের সঙ্গে কিন্তু আমার কোনো রকম সখ্যতা আমি আজ পর্যন্ত একটা মানে মানে ছোট্ট উপকার আমি তাদের কাছে নিতে চাইনি। কারণ আমার ওটা উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল হচ্ছে ওই দুর্গা পুজোটা করার, ওই পুজোটা করার আমার উদ্দেশ্য। ওই মানুষগুলো যেখানে আসবে তার কাছে আমাকে নিয়ে যাওয়ারটা আমার উদ্দেশ্য ছিল, আমার দুর্গাকে দেখাবার উদ্দেশ্য ছিল, ওইটুখানি আমার উদ্দেশ্য।
এবং প্রত্যেক বছর নতুন নতুন ক্লাবে কাজ করেছি, প্রায় ওরকম 27-28টা ক্লাবে আমি কাজ করেছি। তা কোনোদিন আমি ওই জায়গাটা, ওই রেল লাইনটা আমার নয়, ওইটা সম্পূর্ণ আলাদা একটা রেল লাইন, বেরিয়ে যায়, বেশ। তোমার রাস্তা থেকে বেরিয়ে যায়। আলাদা লাইন, অন্য ইঞ্জিন হ্যাঁ। টেনে নিয়ে চলে যাবে, হ্যাঁ। কিন্তু সুশান্ত না, শিবানী অন্য পালের ইঞ্জিন টানবে না, আচ্ছা তোমার ইঞ্জিনই নিয়ে চলে যাবে। আচ্ছা, বেশ মানে বেশ। তোমার ইঞ্জিনটাকে যদি তুমি কন্ট্রোল না করতে পারো, ওই ও তখন ওই কর্ড লাইনে ঢুকে ওই যাবে, লাইনেই চলে ওই যাবে। কর্ড লাইনে ঢুকে যাবে। সুশান্ত শিবানী পাল সেই ইঞ্জিনকে কখনোই ওই দিকে ধাবিত করেননি, তার ট্র্যাকটা আপাতত। স্পষ্ট আপাতত। হ্যাঁ, অবশ্যই, কারণ সময় কিভাবে আমাদেরকে তৈরি করে, নির্মাণ করে, আমরা কখনোই জানি না। একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আসবো, আশা করি সেটা সবারই মনে ঘুরপাক খাচ্ছে, অন্তত উদ্যোক্তাদের মনে তো ঘুরপাক খাচ্ছে। এই যে বিগত বেশ কয়েক বছর ধরে দুর্গাপুজো এলে মানেই অন্তত মাঝারি গোছের বা ছোট যারা পুজো উদ্যোক্তা থাকেন বা ক্লাব সংগঠন থাকেন, তারা সরকারি একটা টাকার অনুদান পান। খুব বড় পুজোর নিরিখে সেটা হয়তো খুব সামান্য, কিন্তু যারা মাঝারি বা আরও ছোট পুজো করেন তাদের কাছে তো সেটা অনেক টাকা। তো এই যে টাকা, সেই টাকাটা এবার কি থাকবে কি থাকবে না তো জানে শাসক দল, কিন্তু এই প্রসঙ্গে কি মনে হচ্ছে? মানে দেখো, আজকে তুমি পডকাস্টে এত রকমভাবে তুমি আমাকে ইনস্টিগেট করছো, আমিও তোমার সঙ্গে খুব খোলামেলা একটা আড্ডা দিচ্ছি। তা তুমি যেটা জানতে চাইছো, যে বিগত 15 বছরে সরকার যেভাবে দুর্গাপুজোকে ব্যবহার করেছে বা যেভাবে দুর্গাপুজোর পাশে থেকেছে, এখন কি হবে, এটাই তো কোশ্চেন। এটা আমারও কোশ্চেন, এটা দুর্গাপুজোর যত কর্মকর্তারা আছে তাদেরও কোশ্চেন। আমরা কেউই বুঝতে পারছি না। এবার যদি তুমি বলো যে এই যে 15 বছরে যা যা হয়েছে তার মধ্যে কোনগুলো ঠিক, কোনগুলো ভুল, তার যদি একটা মূল্যায়ন, কারণ মূল্যায়ন করাটা স্বাভাবিক। আর আজকে যদি দুর্গাপুজোর নিয়ে কথা বলতে হয়, যে ধরো দুর্গাপুজোর স্টেক হোল্ডার কারা, আজকের দুর্গাপুজোর স্টেক হোল্ডার কারা? প্রথম হচ্ছে কর্মকর্তা, তারা ছাড়া দুর্গাপুজো হবে না, তারাই কর্মকর্তা। এবং শিল্পীরা কিন্তু দুর্গাপুজোয় যুক্ত ছিল না কোন, মানে দূর দূরান্ত থেকে। হ্যাঁ, প্রতিমা শিল্পীরা যুক্ত ছিল, কারণ প্রতিমা ছাড়া পুজো হবে না, প্রতিমা ছাড়া কোনোদিন পুজো হবে না। প্রতিমা, ডেকোরেটর, আলো, কর্মকর্তা, এরাই তো পুজোটা করতো। আর পাড়ার লোকেরা, যেটা হচ্ছে মেন উপাদান, যে একটা পাড়ার 12 পুজো, 12 জন মিলে একটা পুজো করছে, তা পুরো পাড়ার ইনভলভমেন্ট থাকে একটা দুর্গা পুজো। কিন্তু তো সেই তারা ছিল। হঠাৎ শুদ্ধসূচি সুস্থ রুচি এমন একটা মানে মানুষের মধ্যে, বাঙালি তো হুজুগে, হ্যাঁ, যে একটা আলোড়ন করে দিল যে এই পুরস্কারটা পেলে তোমার পুজো মানে ক্রেজি করে তুললো, পুজো ক্রেজি করে দিল, মানে তুমি সার্থক, এই বছরের পুজো তোমার, যেটা তুমি দেখাতে চাইছো। কর্মকর্তারাও পাগলের মতো নতুন 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 চাই, প্রত্যেক বছর নতুন চাই। তা শিল্পীরা হঠাৎ যুক্ত হয়ে গেল, মানে প্রতিমা শিল্পী বাদ দিয়ে আর একটা গোষ্ঠীর শিল্পী যুক্ত হয়ে গেল, যারা পুজোটাকে ডিজাইন করছে, ভাবছে। তা সুতরাং তারা এবার এই ধরনের পুজো যদি তুমি নিয়ে কথা বলতে চাও, তাহলে সংগঠক মানে পাড়ার লোকজন নিয়ে শিল্পীও যুক্ত হয়ে গেল, কর্পোরেট যেখান থেকে পয়সাটা আসছে, আর কিছু পুজো পাগল লোক, তার মধ্যে মিডিয়া পড়ে, কিছু অসংখ্য মানুষ আছে, অসংখ্য ছেলেপুলে আছে, রাত জেগে তারা ছবি তুলে বেড়ায়, অসংখ্য পুজোপ্রেমী মানুষ আছে, তারা সব কিছু ছেড়ে দিয়ে পুজো দেখে। অনেক বাঙালি আছে পুজোর সময় বিদেশে ঘুরতে চলে যায়, বাইরে ঘুরতে চলে যায়, কিন্তু অনেক বাঙালি আছে যেখানেই থাকুক পুজোর সময় কলকাতায় চলে আসে, কারণ তারা এই স্বাদটা বুঝেছে যে সারা পৃথিবীর আর্ট বিএনএলের থেকে কলকাতার দুর্গা পুজো এখন একদম অন্য আরেকটা শিল্পের ভাষা হয়ে দাঁড়িয়েছে, যেখানে দুর্গাও আছে, রিলিজিয়াস প্র্যাকটিসও আছে, সঙ্গে সঙ্গে ইকোনমিক্যাল একটা মানে ইন্ডাস্ট্রিও তৈরি হয়েছে, আর একটা শিল্প আছে যেটা পাবলিকের মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এবারে আসি তোমার এই সরকারের প্রাসঙ্গিকতা বিগত বছরে, যে প্রথমে একটা অনুদান, তা অনুদানটা এমন একটা অনুদান যে ধরো এই বর্তমানে আমি দেখছি যে কি সব আরো নানান রকম স্কিম তৈরি হচ্ছে, এবং সেই স্কিমটা যদি এই অনুদানই হয় এই রূপে, এই টাকাটা কার? সরকার মানে এটা কি? সরকার মানে পাবলিকের টাকা, সাধারণ মানুষ, আমার তোমার ট্যাক্সের টাকা, আমাদের সাধারণের টাকা। সুতরাং সেইটা তুমি কি স্বার্থে অনুদান হিসেবে দিচ্ছ? হ্যাঁ, তুমি দাও, তুমি কাকে দেবে? তুমি দেবে হচ্ছে যার প্রয়োজন তাকে দেবে। যে ক্লাব
50 লাখ টাকা, 1 কোটি টাকা, 1.5 কোটি টাকার পুজো করছে, তাকে 1 লাখ টাকার অনুদানের কোনো যৌক্তিকতাই নেই, কোনো যৌক্তিকতাই নেই। হ্যাঁ, যার 5 লাখ টাকার পুজো, যার হচ্ছে ধরো পাড়ার পুজো হয়তো এখনো 2 লাখ টাকারও পুজো আছে। আমারই পাড়ায় পুজো হয়, পুরো পাড়ায় 7 দিন ধরে ওই পুরো পাড়ার 300 জন লোক ওখানে খায়। তো ওই পুরো পাড়া থেকেই চাঁদা তুলে ওখানে পুজো, ওখানে কোনো কর্পোরেট আসে না। তা তাদের কাছে কিন্তু 1,10,000 টাকাটা অনেক টাকা, মানে তারা আশায় বসে রয়েছে যে এই বছর পাবো তো, না হলে হয়তো 4 দিনের খাওয়া অনেক কমিয়ে দিতে হবে। হ্যাঁ, তা এইটাও তো একটা উৎসবের মতো, যে পাড়ার লোক সবাই একসঙ্গে একটা জায়গায় এসে খাচ্ছে ওই পুজোর কদিন। হ্যাঁ, তা এটাও তো একটা দরকার একটা কমিউনিটি বিল্ডিং এর জন্য, কারণ এটা তো একটা কমিউনিটি প্র্যাকটিস পুরোটা মিলিয়ে। দুর্গাপুজো বলছি আমরা, কিন্তু এটা একটা কমিউনিটি প্র্যাকটিস, এটা একটা সবার মিলন ক্ষেত্র। এখানে ধর্ম জাত নির্বিশেষে সবাই মিলে দুর্গাপুজোয় মানে আনন্দ করি আমরা। তা সেই অনুদানটা আমার মনে হয় একটু সেগ্রিগেশনের দরকার আছে, যেটা বিগত সরকার করেছে ওয়ান উইন্ডো সিস্টেম, যে তুমি একটা উইন্ডোতে সব রকম পারমিশন পেয়ে যাচ্ছ। এটা কর্মকর্তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইটা কিন্তু খুব ভালো একটা পদক্ষেপ ছিল, যে অনেক কর্মকর্তাদের আমি দেখেছি তাদের বিভিন্ন জায়গায় দৌড়তে হতো, সেটা একটা সিঙ্গেল উইন্ডোতে হয়ে যাচ্ছিল। এটা দরকার। এবং প্রশাসনিক সহযোগিতা ছাড়া এত বড় একটা উৎসব তো সম্ভব নয়। সুতরাং এই যে অ্যাডমিনিস্ট্রেশনের পুরো সহযোগিতা এই কলকাতার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অলিগলিতে প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকে বলেই কিন্তু আজকের এইটা এত বড় একটা জায়গায় গেছে, এত লোক দেখতে আসছে। সুতরাং অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্পটাও খুব ইম্পর্টেন্ট, এই সিঙ্গেল উইন্ডোটা ইম্পর্টেন্ট, অনুদানটাকে ওই রকমভাবে সেগ্রিগেট করে দেওয়াটা দরকার। হ্যাঁ, অর্থাৎ একটা ছাঁকনির প্রয়োজন, কারণ সবাই তো দরকার নেই, যার দরকার নেই আননেসেসারি কার্নিভাল একদম বন্ধ করে দেওয়া উচিত। কিসের জন্য কার্নিভাল? আজকে ছোটবেলা থেকে আমি যখন দুর্গাপুজো দেখতে বেরোতাম, আমার বাড়ি ছিল কসবাতে, বিজন সেতুর ওপারে। ওখান থেকে বাসন্তী দেবী কলেজে আমার বাবা গাড়ি করে নিয়ে আসতো, গাড়ির ব্যানেটের উপর বসে থাকতাম, লাইন দিয়ে গাড়ি মানে ওই গড়িয়াহাট থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত প্রসেশন হতো। সেইটা বলে দুর্গাপুজোর বিসর্জন। আর কার্নিভাল যদি সত্যিকারের কার্নিভাল দেখতে হয়, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল দেখা উচিত, যেটা সারা পৃথিবীতে দেখার মতো একটা জিনিস। এটা কি হতো কার্নিভালটা? আমার তো মনে হয় এটা প্রত্যেকটা ক্লাব মুখে বলতে পারতো না হয়তো। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাবের জন্য এটা একটা বার্ডেন ছিল, আর আমাদের শিল্পীদের জন্য ক্লাবরা বলতো, আমি কিন্তু কিচ্ছু করতাম না, কারণ আমি ওই রকম একটা ছোট বড় ক্লাবের ক্ষেত্রে তো আমি দেখেছি কার্নিভাল মানে আলাদা ইভেন্ট, মানে তার সঙ্গে শিল্পীর কোনো সেই অর্থে, কিন্তু সেই ইভেন্টটা কি দরকার? ইভেন্টটা কিসের জন্য? একটা দুর্গা প্রতিমা পুজো হয়ে গেছে, তারপর সেটাকে বিসর্জন দিতে হবে, সেইটা ওই রকমভাবে নিয়ে গিয়ে এটা তো তোমার প্রজাতন্ত্র দিবসের প্যারেড হচ্ছে না। এখানে যিনি দেখছেন বা যারা দেখছেন তাদেরকে দেখাটাও খুব জরুরি ছিল আর কি। যাই হোক, না সেইটাই ওইটাই তো হচ্ছে ওই যে প্রায়োরিটিসটা কি ছিল। তা আমার মনে হয় কার্নিভালটা সব থেকে বাজে সংযোজন বিগত কয়েক বছরে, এবং মানুষকে আমরা যে শিল্পটা তৈরি হচ্ছিল সেইটা না দেখিয়ে ওইখানে বসাচ্ছিলাম, ওই দুর্গাগুলোকে দেখা যায়। আরেকটা খুব বাজে জিনিস, এই দুর্গা প্রতিমা সংরক্ষণ দরকারই নেই। ওই মাটির প্রতিমা সংরক্ষণ করা যায় নাকি? আর আমি ফাইবারের প্রতিমা বানাবো কেন? আর একটা খুব ইম্পর্টেন্ট, এই যে দুর্গা পুজো করতে গিয়ে শিল্পীদের কাজের সময় এমন কিছু মেটেরিয়াল ব্যবহার করা হয়, এইটা পাড়ার লোকের জন্য কিন্তু খুব ক্ষতিকারক। আজকে ফাইবার কাস্টিং করা হচ্ছে একটা পাড়ার গলির মধ্যে, একটা থার্মোকলের প্যান্ডেল করা হচ্ছে, আমার দরকার নেই, আমার বাজেট নেই, আমি কাপড়ের কুচি দিয়ে যা পারবো তাই করব। আমি খুব ঘটনাচক্রে বলছি, অনেকগুলো ঘটনা তো পরম্পরায় ঘটে। ঘটনাচক্রে আজকে যখন যে দিনটায় শুটিং হচ্ছে, মানে শুট হচ্ছে, বিশ্ব পরিবেশ দিবস, আজকে বিশ্ব পরিবেশ দিবস। ভব তো খুব সুন্দর একটা কথা বলেছিল, যে এটা কালচারাল গার্বেজ, যে এই যে এমন কিছু মেটেরিয়াল দিয়ে বাবা তুমি কাজ করো যেটা রিসাইকেলেবল, যেটা পরিবেশের জন্য ক্ষতিকারক নয়। কারণ তোমাকে এটা জিনিস মানতে হবে যে আমরা যে পুজোটা করছি, কলকাতা শহরের 80% পুজো কিন্তু রাস্তায় হয়, কোনো পাড়ার গলিতে হয়, মাঠ খুব কমই আছে। মাঠের মধ্যে করলে একরকম ব্যাপার, কিন্তু মাঠটাও তো ক্ষতি হয়ে যাচ্ছে, মাঠেরও তো ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তো সুতরাং এই যে পরিবেশ বান্ধব
তোমার উপাদান সামগ্রিক দিয়ে ব্যবহার করা পুজোর। তা আমার মনে হয় যখন এই যে ট্রানজিশনটা হচ্ছে, তা এটা একটু পিউরিফাইড হইতে করা ভালো। এটা এখন একটা ছাঁকনির মধ্যে দিয়ে এটা আসা ভালো। এই সুযোগটা যখন আমাদের কাছে এসছে, আমরা কেন গ্রহণ করব না? এখান থেকে যদি আমাদের মনে হয় যেগুলো যেগুলো দরকার নেই সেগুলোকে ছেঁকে ফেলে দাও, আবার নতুন করে আমরা এগোই। এবং সর্বপ্রথম যেটা করার দরকার, আমি যেটা আবার বলছি, যে শিক্ষার মধ্যে সংস্কৃতির চর্চার সংযোজন, এবং সেটা খুব প্রচণ্ডভাবে প্রয়োজন। না হলে একজন মানুষ তৈরি হচ্ছে না, আমাদের সমাজ তৈরি হচ্ছে না। না হলে আমাদের ভাষা কেমন হয়ে গেছে প্রত্যেকের, আমরা একে অপরকে মানুষ হিসেবে ভাবছি না, কারণ আমাদের মধ্যে সংস্কৃতি চর্চাটাই হারিয়ে যাচ্ছে। আমরা একে অপরকে খালি ছোট করবে দেখবার কথা ভাবছি, যে ওকে কত ছোট করে দেখাবো। হ্যাঁ, একেবারেই। অনেক কথা হলো, আর এবার ধন্যবাদ জানাতে হবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ আড্ডা মারার জন্য এবং শুনবো তোমায় থাকার জন্য। আর আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলার, সেটা হচ্ছে আমরাও জানি না যে পরিবর্তনের পর আসলে এই যে শারদ উৎসব, সেই শারদ উৎসবের রং কীরকম হবে, কি রং থাকবে, এই বর্ণময় থাকবে নাকি তার মধ্যে অনেক রং এদিক ওদিক কমানো হবে, এগুলো আমরা কিছুই জানি না। আরও অনেক প্রশ্ন আছে, যেমন এবছর আমরা দেখলাম যে নামাজ পড়াটা রাস্তায় হবে না, মাঠে হবে, তাহলে কি পুজো এবার আর রাস্তায় হবে না? এইসব প্রশ্নগুলো তো খুব প্রাসঙ্গিকভাবেও এসেই পড়বে আর কি। রাস্তা দখল করে যে সমস্ত পুজো হয়, রাস্তা আটকে যে সমস্ত পুজো করতে হয়, কলকাতার অবস্থাটাই তেমন, কোনো প্ল্যান সিটি নয় কলকাতা। ফলে কলকাতার এমন অনেক পুজো শুধু রাস্তাতেই হয়, গলিতেই হয়। একটু সংযোজন করি। হ্যাঁ, একদমই। এই যে কথাটা তুমি বললে, এই কথাটা আমি বলি, আজকের দুর্গা পুজো, এটাকে যদি তুমি শুধু রিলিজিয়াস ফেস্টিভ্যাল হিসেবে দেখো, তাহলে এটা রাস্তা বন্ধ করে করার দরকার নেই। আর যদি এটাকে একটা সংস্কৃতির উৎসব হিসেবে দেখো, এটাকে যদি একটা মিলন উৎসব হিসেবে দেখো, এটাকে যদি একটা ইন্ডাস্ট্রি হিসেবে দেখো, তাহলে এই যে দুর্গাপুজো আমরা যখন তৈরি করি, ওখানে মানে আমার যে প্ল্যাটফর্ম যার ওপর দিয়ে মানুষ হেঁটে যায়, সেখানে যদি 150 জন লোক কাজ করে একটা বছরে 2-3টে প্যান্ডেলে, তার মধ্যে 80% মানুষ কিন্তু একটা অন্য সম্প্রদায় যারা নামাজ পড়ে, এবং তারা ওই প্ল্যাটফর্মের ওপর বসেই নামাজ পড়ে, তারপরে ওইখান দিয়ে কিন্তু ওই পুজোর মানুষরা হেঁটে বেড়ায়। সুতরাং এইটা যদি তুমি শুধুমাত্র একটা হিন্দু রিলিজিয়াস ফেস্টিভ্যাল দেখো, তাহলে আমার মনে হয় এটা খুব মানে ভুল হবে। এবং এইরকমভাবে কথাগুলো বলা মানেই এটাকে না ওই একটা আমরা ওই বলি না যে কি বলে, সাম্প্রদায়িক করে দেওয়া। আমার এই সাম্প্রদায়িকতার বিষয়ে না একটা খুব মানে কঠিন একটা পুজো আমি করেছিলাম, যেখানে মানুষ আলটিমেট গিয়ে একটা নারী শক্তিকে দেখেছিল। আমরা দেখেছিলাম নাকতলায়। না, ওটা ছিল হচ্ছে রাজডাঙ্গা নবোদয় সুন্দর মার্গ। হ্যাঁ, সামনে 6টা রিলিজিয়ান আইডেন্টিটি ডিকোড করে আলটিমেট গিয়ে একটা নারী শক্তিকে দেখা হয়েছে দুর্গা। চার্চও ছিল, সব ছিল, পাশাপাশি সব ছিল। দেখো, যে ওই রাস্তায় নামাজ না পড়ে ব্রিগেডে নামাজ পড়েছে, আর যে হচ্ছে অঞ্জলি দেবে অষ্টমীর দিন ধুতি পাঞ্জাবি পরে, দুজনেরই রক্ত লাল, দুজনেই মানুষ প্রথমে। হ্যাঁ, তোমার রিলিজিয়াস বিলিভ অ্যান্ড প্র্যাকটিসটা আলাদা হতে পারে, কিন্তু আমরা এই ব্রহ্মাণ্ডের মানুষ। তোমার কাছেও আলটিমেট হচ্ছে পরম ব্রহ্ম, ওর কাছেও তাই। ঠিক আছে? আমরা যদি আর আমাদের হিন্দু বলো না, হিন্দু ধর্মের প্র্যাকটিস হচ্ছে কি বলো তো, ওই আধ্যাত্মিক চেতনার প্র্যাকটিস, যেখানে হচ্ছে ওই পরম ব্রহ্মের সন্ধানে আমরা যাই। ওখানে কিন্তু দেবদেবতার কাছে আমরা পৌঁছই না। সেই কারণেই কিন্তু আমাদের এত কোটি দেবদেবতা, যে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা বিলিভ জায়গা থেকে ওটা এসছে, কিন্তু আলটিমেট আমাদের উদ্দেশ্য কিন্তু ওই সবাই এক। হ্যাঁ, তো সুতরাং এমন 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আছি আমরা। আজকে 21st সেঞ্চুরিতে আমরা ভাবছি আমরা একটা অন্য গ্রহে গিয়ে বসবাস করব, সেইটার কথা ভাবছি। আমরা এতটাই টেকনোলজিক্যালি একটা সাউন্ড একটা স্পেসের মধ্যে রয়েছি। আজকে আমি এই মুহূর্তে একটা বাটনে ক্লিক করে আমি 7 সমুদ্র 13 নদীর দূরে কারোর সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারছি। কমিউনিকেশনটা এরকম হয়ে গেছে।
সেইখানে দাঁড়িয়ে তুমি আমায় বলো যে ধরো আমরা ভবিষ্যতে হয়তো মঙ্গল গ্রহে গিয়ে বাস করব। সেখানে কোনো মসজিদ আছে, মন্দির আছে, চার্চ আছে, না গুরুদ্বার আছে? কি আছে? কিচ্ছু নেই, কিছুই নেই, ফাঁকা। ওখানে যে মানুষটি প্রথম যাবে তার ধর্মটি ধর্ম হবে, সে ওখানে গিয়ে এস্টাবলিশ করে আসবে। সেরকম এই পৃথিবীতেও কিচ্ছু ছিল না, আমরা প্রত্যেকে একই মানুষ ছিলাম। আমাদের এই বিলিফ, আমাদের চেতনা, আমাদের জিওগ্রাফিক্যাল কন্ডিশন, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের ভাষা আমাদেরকে এরকম ভিন্ন করেছে। হ্যাঁ, তা আমরা কেন এক হতে পারবো না এখন? আর এই যে বারবার করে বলা হচ্ছে উনি মুসলিম, উনি হিন্দু, উনি খ্রিস্টান, উনি বৌদ্ধিস্ট, যারা বলছে তারা সব থেকে বেশি সাম্প্রদায়িক। আমার মনে হয় কেউ বলছে না এটা সবাই মানুষ, কেউ বলছে না। কবে বলবো আমরা? আর আমরা এই যারা আমাদেরকে বলছে, আমাদেরকে যারা আইডেন্টিফাই করে দিচ্ছে, তারা জানবে তারা আমাদের সুবিধা নিতে চাইছে, তারা চায় আমরা আলাদা থাকি। আজকের এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাইছি, আমরা যদি না বলতে পারি যে আমরা সবাই এক হতে চাইছি, এবং এটা আমার কথা নয়, এটা আমাদের যারা পরমাংশদেব, আমাদের বিবেকানন্দ, আমাদের গুরুদেব, তারা প্রত্যেকে এই একই কথা। আমাদের পুরাণে, আমাদের বেদে, আমাদের উপনিষদে আমাদের এই কথাই বলা রয়েছে। আমরা সেখানে ডিটোরিয়েট করতে 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 এরকম ডিরুটেড হয়ে যাচ্ছি। জেসাসও যা বলে গেছে, বুদ্ধও যা বলে গেছে, আমাদের চৈতন্যদেব যা বলে গেছে, ঘুরে ফিরে দেখবে সবাই একই কথা বলছে। আমরা তাদের ডিসাইপেলরা কেন আলাদা করে দিচ্ছি? তা আমার মনে হয় এইটা সময় নয়। দুর্গাপুজোকে কোনো সময় শুধুমাত্র হিন্দু রিলিজিয়াস প্র্যাকটিস হিসেবে দেখলে হবে না। আর একটা নামাজকেও শুধুমাত্র একটা মুসলিম বিলিভিং প্র্যাকটিস হিসেবে দেখলে হবে না। এটা তার নিজস্ব আধ্যাত্মিক চেতনার প্র্যাকটিস। আর এটা একটা কালচারাল ফেস্টিভ্যাল স্পেস যেখানে সবাই মিলিত হয়ে কাজ করছে। হ্যাঁ, তো সুতরাং আসো আমরা সবাই মিলে এই ধর্মের বিভেদটাকে হাটিয়ে দিয়ে একসঙ্গে একটা সমাজ তৈরি করি। অহম ব্রহ্মাস্মি আমরা তো ভাবলাম, বা শিল্পীরা ভাবেন, কিন্তু সরকার কি ভাববেন সে তো সরকারই জানেন। সেই দায়িত্ব তো আমরা নিতে পারবো না। হ্যাঁ, নতুন সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, যে কথা শিল্পী বললেন, অর্থাৎ যে আমাদের এই ফেস্টিভ্যালটা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সামাজিক অনুষ্ঠান যেখানে সমাজের সব ধরনের মানুষের অংশগ্রহণ থাকে। এইটা আমাদের দৃষ্টিভঙ্গি। সরকার যদি সেই দৃষ্টিভঙ্গিতে সহমত হয়, তাহলে নিশ্চয়ই তারা এই যে উৎসব, সেই উৎসবের জন্য খুব শিগগিরই কিছু না কিছু পরিকল্পনা করবেন এবং তা স্পষ্ট করে দেবেন, যাতে এই যে অপেক্ষা করে আছেন শিল্পীরা, অপেক্ষা করে আছেন উদ্যোক্তারা, অপেক্ষা করে আছেন সাধারণ মানুষ, পাড়ার মানুষ, তারা প্রত্যেক অপেক্ষা করে আছেন, সেই অপেক্ষার অবসান সরকারই ঘটাতে পারবে। আজকে আপাতত এই পর্যন্তই। তবে এখনও যারা আমাদের সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করছি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিন আমাদের এই শুনবো তোমায় বিশেষ অনুষ্ঠানটি, যেটি হয় আর+এর ডিজিটাল পেজে। এবং আপনারা আসুন, আমাদের সঙ্গে থাকুন, দিন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের পরের অতিথিকে নিয়ে আসতে সহযোগিতা করবে। নমস্কার। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।